সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসাতেই অবস্থান করছো। তোমাদের শিক্ষা কার্যক্রম বাসাতে চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আমি আজকে বাজারকরণ ব্যবস্থাপনা বা মার্কেটিং ম্যানেজমেন্টের সেবা ডিজাইন এবং এর ব্যবস্থাপনা বা ডিজাইনিং এন্ড ম্যানেজিং সার্ভিস কিভাবে সেবা দেওয়া হবে, কি ধরনের সেবা দেওয়া হবে, এটা ডিজাইন কিভাবে করা হবে এবং কিভাবে এটা ম্যানেজ করা হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই কারণে আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে সেবা কি, ডেফিনেশন অফ সার্ভিস, সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেবার নেচারটা, এর ক্যারেক্টারিস্টিক্স গুলা কিরকম হয় এইটা। আর পণ্য আর সেবা কিন্তু দুইটা টোটালি, এটার যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলা টোটালি ডিফারেন্ট। আমরা ওই বিষয়গুলো দেখব। সেবার শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ সার্ভিসটা আমরা দেখব। পণ্য ও সেবার মধ্যে পার্থক্য, যে সেবা এবং পণ্য একটা সময় কিন্তু ছিল যে বাজারজাতকরণ কার্যক্রম টোটালটাই এই পণ্যকে কেন্দ্র করে আবর্তিত হইতো। তখন এই সবকিছু কিন্তু এই গুডস বা পণ্যর উপর বেস করে কিন্তু টোটাল মার্কেটিং, টোটাল বাজারজাতকরণ ব্যবস্থাটা ছিল। কিন্তু বর্তমানে আমরা যদি বর্তমানে কিন্তু এই সেবা সেক্টর বা সার্ভিস সেক্টরটা কিন্তু আহ, এত ব্যাপকভাবে আহ, বর্তমানে এই সেবা সেক্টরটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত। আমরা যদি আমাদের আশেপাশে দেখি যে এই যে আমরা আজকে ইন্টারনেট সার্ভিস দেখতেছি, আমরা আমরা যে ডিশ বলি, যে ওইটা, বা আমরা যে আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, যে যে বাস বা বিমান, এই সবগুলোই তো সার্ভিস সেক্টর। তো এই সেক্টরটা কিন্তু আজকে বিশাল একটা সেক্টর। তো এই সেবাটা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পণ্যের সাথে সাথে। এই পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য দেখবো এবং সেবার নতুন বাস্তবতা। এই যে 21st সেঞ্চুরিতে সেবা একটা, এই বিশাল একটা সেক্টর, এটা এই বর্তমানে এটা কিভাবে ডমিনেট করতেছে বর্তমান বাজারকরণকে, এবং সেবা সেক্টরটা কি জন্য গুরুত্বপূর্ণ। আমরা নতুন এই 21st সেঞ্চুরিতে সেবার সেক্টরে কি কি ধরনের চেঞ্জ এসেছে, আমরা ওই জিনিসগুলো দেখবো। আমরা দেখবো যে সেবা বাজারকরণে উৎকর্ষতা অর্জন, অ্যাচিভিং এক্সিলেন্সি, কিভাবে আমরা একটা এক্সিলেন্সি অর্জন করতে পারি, বা সেবা সেবা দেওয়ার ক্ষেত্রে কিভাবে আমরা উৎকর্ষতা পেতে পারি। এরপর সেবার মান উন্নয়ন, কিভাবে সেবার মান উন্নয়ন করতে পারবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সবার শেষে ক্রেতা সমর্থন, সেবার মান উন্নয়ন। আমরা ক্রেতাদের, বিভিন্ন পণ্যের ক্রেতাদের, বা আমরা বিভিন্ন সময় নানা ধরনের সমর্থনমূলক সেবা দিয়ে থাকি। এই সমর্থনমূলক সেবার মান কিভাবে উন্নয়ন করা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, সেবা কি। তো সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী বা উপকারিতা যেগুলো পৃথকভাবে শনাক্তকরণযোগ্য অথচ স্পর্শযোগ্য না। তাহলে সেবা হচ্ছে কি, একটা হচ্ছে উপকারিতা। আমার কোনো প্রয়োজন আছে, সেই প্রয়োজন পূরণের জন্য কিছু কার্যাবলী গ্রহণ করা, বা কিছু উপকার যেগুলো পৃথকভাবে শনাক্তকরণযোগ্য, যেগুলো আমি আহ, আহ, আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু এগুলো স্পর্শযোগ্য না। তাহলে এই যে সেবা, এটা হচ্ছে পৃথকভাবে শনাক্তকরণযোগ্য কিন্তু স্পর্শযোগ্য না। আমি ইচ্ছা করলে এটা ছুঁইতে পারবো না। এটা পণ্যের মতো, আমি একটা সেবা কেনার ক্ষেত্রে এটা আগেই দেখতে পারবো না যে সেবাটা কেমন, কিন্তু একটা পণ্য কিন্তু দেখতে পারবো যে পণ্যটা কেমন। এটা স্পর্শ করে আমি বুঝতে পারবো না যে সেবাটা কেমন হবে। এবং ক্রেতার প্রয়োজন ও অভাব পূরণে সক্ষম, কিন্তু মালিকানার পরিবর্তন ঘটে না। এই সেবাটা কি, মূলত ক্রেতার প্রয়োজন এবং অভাব পূরণের জন্য সেবা দেওয়া হয়, কিন্তু মালিকানার পরিবর্তন ঘটে না। আমরা যদি দেখি যে আমরা আজকে এক জায়গা থেকে আরেক জায়গার জন্য যে বাস সার্ভিস বা ট্রেন সার্ভিস বা বিমান সার্ভিস, এই ক্ষেত্রে কিন্তু দেখো মালিকানার কিন্তু পরিবর্তন ঘটে না। আমরা কিন্তু একটা বিমানের বা একটা বাসের টিকিট কেনার মাধ্যমে আমরা কিন্তু সার্ভিস কিনতেছি, আমরা কিন্তু বাস কিনতেছি না, বা বাসের ওই সিটটা কিনতেছি না। আমরা
একটা সার্টেন পিরিয়ডের জন্য তার এই বিমান বা এই বাসের সার্ভিস কিনতেছি। এক্ষেত্রে কিন্তু মালিকানার কোনো পরিবর্তন ঘটতেছে না, শুধুমাত্র আমার আমার প্রয়োজন মেটানো হচ্ছে কিছু কিছু কার্যাবলীর মাধ্যমে বা কিছু কিছু উপকারের মাধ্যমে বা কোনো ব্যবস্থার মাধ্যমে আমার প্রয়োজনটা মেটানো হচ্ছে। তো এই ক্ষেত্রে মালিকানার কোনো পরিবর্তন ঘটে না। তো এইসব অদৃশ্যমান কার্যাবলী বা উপকার এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করে। এই উপকারগুলা বা এই প্রয়োজনগুলা এক পক্ষ আরেক পক্ষকে প্রদান করে। যেমন ধরো আজকে আমি নাপিতের দোকানে চুল কাটাতে যাচ্ছি, সে কিন্তু আমরা সার্ভিস দিচ্ছে, সে কিন্তু আহ, তো এইটা হচ্ছে কি এক পক্ষ আরেক পক্ষরে প্রদান করতে পারে এবং এটা কিন্তু অর্থের মূল্যে পরিমাপযোগ্য হইতে হবে। সেবাকে সেবা দানকারী থেকে আলাদা করা যায় না, যেটা বললাম যে এই যে নাপিতকে কিন্তু নাপিতের সেবা থেকে আলাদা করতে পারবে না, ডাক্তারের সেবা থেকে আলাদা করতে পারবে না। ডাক্তারের সার্ভিসের সাথে নিতে হলে ডাক্তারের কাছে যাইতে হবে, নাপিতের কাছে যাইতে হবে, বা এইটার সাথে ডাক্তারের মানে সংশ্লিষ্টতা ওতপ্রোতভাবে জড়িত। এবং বলছে কি সে সেবা দানকারী থেকে আলাদা করা যায় না, এজন্য সেবা দানের ক্ষেত্রে সেবা দানকারীর উপস্থিতি প্রয়োজন। ব্যক্তি, স্থান এবং সময় ভেদে সেবার মানে পার্থক্য দেখা যায়। সেবা কিন্তু পার্সন টু পার্সন, টাইম টু টাইম, প্লেস টু প্লেস ভ্যারি করে। একই মানুষ সকালে যে সার্ভিসটা বা একজন ডাক্তার সকালে যে সার্ভিসটা বা কিছুক্ষণ আগে যে সার্ভিসটা দিচ্ছে একজন রোগীর ক্ষেত্রে, পরের রোগীর ক্ষেত্রে যে একই রকম সার্ভিস হবে, একই মানের সার্ভিস হবে, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ঠিক একইভাবে আজকে একই ব্যক্তি আজকে উনি যেরকম সার্ভিস দিচ্ছে, পরের দিন কিন্তু একই রকম সার্ভিস তার থেকে নাও পাওয়া যেতে পারে। এরকম এই জন্য ব্যক্তি, স্থান এবং সময় ভেদে সেবার মানের পার্থক্য দেখা যায়। সেবাকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় না। সেবাটা কিন্তু সাধারণত সেবার উৎপাদন ও ভোগ একই সাথে হয়। তো অন্যান্য পণ্যের ক্ষেত্রে কি দেখা যায়, যে পণ্যের ক্ষেত্রে দেখা যায় যে আমি প্রথমে এটা উৎপাদন করতেছি, তারপরে এটা বিপণন করতেছি বা এটা ভোক্তার কাছে পৌঁছাচ্ছে এবং সে ভোক্তা ভোগ করতেছে। আর সেবার ক্ষেত্রে এবং ভোক্তা কিন্তু এই ভোগ করার আগে পণ্যটা কিনতেছে, তাহলে পণ্যটা দেখে তারপরে সে কিনতেছে। আর সেবার ক্ষেত্রে কি হয়, আগে সেবা কিনে তারপরে সেবা উৎপাদন ঘটে এবং যখন উৎপাদন হয় ঠিক একই সময় দেখা যায় যে উৎপাদন আর ভোগ একই সঙ্গে হয়। আর আরেকটা কি বলছে, সেবাকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় না। আজকে যে ডাক্তারের কাছে আমি গেলাম, ডাক্তারের যে সেবাটা, এটা কিন্তু আমি ফিউচারে আবার অসুস্থ হব, ডাক্তারের এই সেবাটাই আমি আবার পাবো, এটা কিন্তু এই সেবাটা কিন্তু সংরক্ষণ করা যায় না। এটা আমার যখন আবার ভবিষ্যতে যদি অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে আবার যাইতে হবে। ঠিক একইভাবে যে আজকে ঢাকা টু চট্টগ্রামে আমি যদি ঢাকা টু চট্টগ্রামে অনেক বাসের অনেক সিট খালি যাচ্ছে, আমার একটা বাস যাচ্ছে যে বাসের সিট অনেক খালি, তো আমি এটা এই যে বাসের যে সেবাটা, এটা কিন্তু আমি ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারবো না, যে ঈদের সময় প্রেসার যাবে তখন আমি এই সিট গুলাই তার ইচ্ছা মতো দিব। এটা কিন্তু সংরক্ষণ করা যায় না, এটা হচ্ছে অনেক মাত্রায় অতিমাত্রায় পচনশীল বলে বা প্যারিশেবল বলে, যে কারণে এটা সংরক্ষণ করা যায় না। এটা যখন উৎপাদন হয় ঠিক তখনই এটার ভোগটা হয়। তো ফিলিপ কটলার এন্ড গ্রে আর্মস্ট্রং একটা ডেফিনেশন দিয়েছেন, দেখো যে সেবার যে কি বলছে, যে দেখো সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি অর বেনিফিট। তাহলে সার্ভিস হচ্ছে এমন কোনো বেনিফিট বা উপকারিতা অথবা এরকম অ্যাক্টিভিটি দ্যাট ওয়ান পার্টি ক্যান অফার টু অ্যানাদার, যেটা কিনা এক পক্ষ আরেক পক্ষকে অফার করতে পারে। ইজ এসেনশিয়ালি ইনটেনজিবল, যেটা কিনা অবশ্যই কি হবে, ইনটেনজিবল হবে। এন্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য ওনারশিপ অফ এনিথিং, যেটা কিনা কি হবে, অদৃশ্য হবে, যেটাতে ছোঁয়া মানে যেটা অস্পর্শনীয় হবে। আরেকটা কি, যে ডাজ নট রেজাল্ট ইন দ্য ওনারশিপ অফ এনিথিং, যেটা কিনা কোনো ওনারশিপ ক্রিয়েট করবে না। আমি বাসের টিকিট কিনলাম, আমি কিন্তু বাসের ওনারশিপ দাবি করতে পারবো না যে আমি টিকিট কিনছি, আমার বাসের একটা মালিক আমি। আমি কি, আমি বাসের একটা সেবা কিনতেছি, এই সেবার ক্ষেত্রে ওনারশিপ চেঞ্জ হয় না। তো আমরা আশা করি সেবা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা দেখবো যে সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য। তো সেবাটা কি ধরনের, সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য, সেবাটা আসলে সেবার ধরনটা কেমন বা সেবার বৈশিষ্ট্যগুলা বা ক্যারেক্টারিস্টিক্স গুলা কি। তারা কি বলছে, যে সেবার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যে কারণে সেবা সেবার প্রকৃতি বস্তুগত পণ্য থেকে আলাদা, যে কারণে সেবার যে নেচার বা সেবার যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, এই যে ফিজিক্যাল যে গুডস গুলো আছে এগুলোর থেকে কিন্তু ডিফারেন্ট।
সেবার বাজারজাতকরণ কর্মসূচি প্রণয়নের সময় বাজারজাতকারীকে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলোর দিকে নজর রাখতে হবে, এগুলোরে বিবেচনা করেই সেবা দিতে হবে। তো সেবার প্রথম যে বৈশিষ্ট্য এটা হচ্ছে কি অস্পর্শনীয়তা বা ইনটেনজিবিলিটি। মূলত কি যে এই সেবাটা অস্পর্শনীয়, এটা ছোঁয়া যায় না বা এটা স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, অনুভব করা যায় না। তো এই কারণে এই সেবা এই অস্পর্শনীয়তার গুণের কারণে বা অস্পর্শনীয়তা বৈশিষ্ট্যের কারণে এটা কেনার পূর্বে সেবারে দেখা যায় না, সেবার স্বাদ নেওয়া যায় না, অথবা অনুভব করা যায় না, অথবা গন্ধ শুকা যায় না, যেটা দিয়ে আমি বুঝতে পারি এই সেবাটা কেমন হবে। আমি তখনই সেবাটা বুঝবো যে সেবাটা যখন আমি নিব। আমি কিন্তু যখন একটা বাসের টিকিট কিনতেছি আমি বুঝতে পারতেছি না যে আমার বাসের সার্ভিসটা কেমন দিবে। তো আমি যখন ওই সার্ভিসটা নিব তখনই আমি বুঝতে পারবো যে বাসের সার্ভিসটা কেমন। তো এই কারণে একজন যাত্রী ভ্রমণের পূর্বে কিন্তু বাস কর্তৃপক্ষের সেবা কেমন হবে এটা কিন্তু সে বলতে পারে না যে সেবাটা কেমন হবে। তো এই জন্য এই যে যেহেতু সেবারে দেখা যায় না, সেবারে আহ সেবা সেবার যেহেতু অনুভব করা যায় না, কিন্তু একটা সেবা বিক্রয় করার আগে একজন বাজারজাতকারীকে কিন্তু ক্রেতারে বুঝাইতে হবে। আমি এই টোটালে আমি বুঝাইতে পারবো না যে আপনি এই এই সেবাটা পাবেন, আমি তারে সে কিন্তু ওই ব্যক্তি কিন্তু ইচ্ছা করলে আমি যে কি ধরনের সেবা পাবে এটা অনুভব করতে পারবে না, এটা ফিল করতে পারবে না, কিন্তু তার একটা আমি কি মেসেজ থ্রু করতে পারি যে আপনি এই ধরনের সেবা পাবেন। এটাই বলছে যে একজন বাজারজাতকারী সেবা থেকে প্রাপ্তব্য সুবিধাকে ক্রেতার সামনে উপস্থাপন করতে হয়। তো এই সেবার সুবিধাকে তুলে ধরার জন্য যে আমি আমার একটা হোটেল আছে বা আমার একটা ডাক্তার একটা ক্লিনিক আছে, এইটা কেমন সেবা দিবে এটা বোঝানোর জন্য কি করা যেতে পারে, চারটা প্রমোশনাল কৌশল বা চারটা বাজারজাতকরণ স্ট্র্যাটেজি গ্রহণ করা যায়। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে উদ্ভাসিতকরণ, আরেকটা হচ্ছে অনুষঙ্গ, বস্তুগত উপস্থাপনা, আরেকটা হচ্ছে প্রমাণীকরণ। তো প্রথমটা হচ্ছে উদ্ভাসিতকরণ বা ভিজুয়ালাইজেশন। তো উদ্ভাসিতকরণ, তো এখানে কি করা হয় যে বিভিন্ন প্রতীক ব্যবহার করে বা এটা মানে অ- বিভিন্ন বিভিন্ন ভাবে সেবারে আহ, এই যে আমার কেমন সেবাটা কেমন হইতে পারে এটা কি করতে পারবো আমি ভোক্তা শ্রেণীর কাছে অথবা গ্রাহকের চোখের সামনে আমরা ফুটায় তুলতে পারবো। যেমন কিভাবে, যে জীবন বীমা কর্পোরেশন ধরে একটা বিজ্ঞাপন দিল যে একজোড়া আহ বৃদ্ধ সুখী দম্পতি তারা কি করতেছে, বৃদ্ধ বয়সেও হাসি খুশি আছে, তারা পার্কে ঘুরে বেড়াইতেছে, তারা নিজেদের মতো আছে, নিশ্চিন্তে তারা ভিন্ন বিভিন্ন ধরনের বিনোদনে অংশগ্রহণ করতেছে। তো এটা কি, এটা দিয়ে দেখাইছে যে আপনি যদি বীমাটা করেন তাহলে আপনার বৃদ্ধ বয়সের যে আনসার্টেনটি ওটা দূর হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। তাহলে এই যে এই আমরা কি করতেছি, আমি সেবা আমার যে সেবাটা দিয়ে আসলেই সে নিশ্চিন্ত হইতে পারবে কিনা আমরা কিন্তু এটা এখনই তারে বুঝাইতে পারবো না, এখন তারে ওই বেনিফিটটা আমি দিতে পারবো না। কিন্তু আমি তারে একটা উদ্ভাসিতকরণ করলাম, তার কাছে আমি কি করলাম, ভিজুয়ালাইজ করলাম তার চোখের সামনে যে দেখেন আপনি যদি আহ জীবন বীমাটা করেন একটা সময় এরকম শান্তিতে, মানে এরকম এরকম একটা শান্তিতে থাকতে পারবেন। তো এটা হচ্ছে কি উদ্ভাসিতকরণ বা তারে ভিজুয়ালাইজ করা, তার একটা ধারণা দেয়া। আচ্ছা, এরপর একটা বলা হয়েছে অনুষঙ্গ বা অ্যাসোসিয়েশন, মানে এটার সাথে যারা অ্যাসোসিয়েট তাদের দিয়ে একটা সেবারে তুলে ধরা। যেমন কি এটা যদি ধরো একটা যদি কনসালটেন্সি ফার্ম হয় বা এটা যদি ডাক্তার কোনো একটা যদি হসপিটাল হয়, ধরো অ্যাপোলো হসপিটাল, এরা দেখবে যে সবসময় এদের বিজ্ঞাপন কিভাবে দিচ্ছে, যে বিভিন্ন ডাক্তার তাদের যোগ্যতা, তাদের বিভিন্ন ধরনের অর্জন, তাদের যে তারা বিভিন্ন যে তাদের ডিগ্রি গুলা কোথায় করছে তাদের একটা ছবি সহ আহ, দিচ্ছে। তো এটা হচ্ছে কি যে অনুষঙ্গ, যে যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড, যে এটার সাথে যারা যে স্পর্শনীয় যে বস্তুগুলো আছে, যে ব্যক্তি আছে, বিষয় বা স্থানের সাহায্যে সেবাটারে তুলে ধরা। এই যে ব্যক্তির সাহায্যে আমি কি করতেছি, সেবার কোয়ালিটিটা তুলে ধরতেছি যে এরকম একটা কোয়ালিটির আপনি সেবা এখানে পেতে পারেন। কিন্তু ওই ডাক্তারের সেবা তো তখনই বুঝতে পারবে যে ডাক্তার যখন প্রত্যক্ষভাবে সেবা দিবে। কিন্তু এটারে কি করতেছি আমরা আগেই অনুষঙ্গের সাথে বা এটা
এই এই সেবা দানের সাথে যারা অ্যাসোসিয়েটেড বা যে স্থান বা যেটা ব্যক্তি বা এইটা বা বিষয়, এটা আমরা এটা ভিজুয়ালাইজ করে কি করতে মানে এটা এই অ্যাসোসিয়েটেড পার্টিকুলারে আমরা কি করতেছি, এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিচ্ছি। এরপরে বলছে বস্তুগত উপস্থাপনা। এক্ষেত্রে কি করা হয় যে বস্তুগত ভাবে সেবাটারে উপস্থাপনের চেষ্টা করা হয়। যেমন হচ্ছে যে আমি আমার একটা আহ, ধরো আমার একটা হোটেল আছে, আমি কি করলাম হোটেলের নিট এন্ড ক্লিননেস দেখায় আমি কি করলাম, অথবা আমি যদি আমার যারা কর্মী আছে তাদের একটা ভিজুয়াল, তাদের একটা ছবি বা তাদের একটা মানে চলচ্চিত্র আমি যদি একটা ইয়েকে দেখাই, আমার কাস্টমারদের দেখাই, তারা কিন্তু এটা সম্বন্ধে আইডিয়া করতে পারবে যে আমার হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। বা আমাদের যদি এই যে যেই হোটেলে থাকবে এর যদি মানে পারিপার্শ্বিক অবস্থা, এর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে এর যে বস্তুগত যে সার্ভিস গুলো আমি দিব, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো যদি দেখাই, তাহলে কিন্তু এটা ক্রেতা কিছুটা হলেও ধারণা পাবে যে সেবাটা কেমন হইতে পারে। এটা হচ্ছে বস্তুগত উপস্থাপনা, যে আমি যেই বস্তুগুলা রিলেটেড এই সেবা প্রদানের সাথে আমি কি করলাম, ওই বস্তুগুলা দেখায়া ক্রেতাদের বা ভোক্তাদের এই সেবা সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এরপরে বলছে প্রমাণীকরণ। প্রমাণীকরণ বা ডকুমেন্টেশন, এখানে কি করা হয়, এই যে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড, তারপরে বিভিন্ন ধরনের যেমন আইএসও স্বীকৃত, বিএসটিআই স্বীকৃত, এই ধরনের বিভিন্ন ধরনের স্বীকৃতি বা বিভিন্ন ধরনের গ্রাফের মাধ্যমে কি করা হয়, প্রেজেন্টেশন করা হয় যে আমাদের সেবাটা কেমন। এটা আহ, অথবা বিভিন্ন ধরনের যেটা বললাম যে আইএসও কর্তৃক স্বীকৃত, এর মাধ্যমে কি করা হয়, প্রমাণীকরণ করা হয়, এটা ডকুমেন্টেশন দেখানো হয় যে আমাদের সেবার মানটা কিরকম হতে পারে। এরপর বলছে তাহলে সেবার প্রথম বৈশিষ্ট্য দেখলাম অস্পর্শনীয়তা, এরপরে হচ্ছে অবিচ্ছিন্নতা। তো অবিচ্ছিন্নতাটা কি, যে সেবাকে সেবাদানকারী থেকে বিচ্ছিন্ন করা যায় না। সেবা দানকারী আর সেবা সেবা দুইটা একে অপরের পরিপূরক, দুইটারে কিন্তু তুমি একটার থেকে আরেকটারে ডিভাইড করতে পারবা না। তো সেবাকে সেবাদানকারী থেকে মূলত বিচ্ছিন্ন করা যায় না। বস্তুগত পণ্য, যেটা আগে বলেছিলাম যে বস্তুগত পণ্য প্রথম উৎপাদিত হয়, এরপরে মজুদ, বিক্রয়, এরপরে ভোগ। আর সেবার ক্ষেত্রে কি, সেবায় যখন প্রথমে এটা বিক্রয় হয়, এরপরে যখনই উৎপাদন হয় তখনই এটার ভোগ হয়। যেহেতু উৎপাদন আর ভোগটা একই সময়ে হয়, এই কারণে কিন্তু সেবা দানকারী এবং সেবা দানকারী থেকে সেবার থেকে সেবার থেকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না। আচ্ছা, তো এই কারণে যে সেবা দানকারী এবং সেবার যে অবিচ্ছিন্নতা, এটার কারণে কিন্তু দেখা যায় যে সেবার বন্টন প্রণালীটা সরাসরি হয়, মাঝে কোনো মধ্যস্বত্বভোগী বা মধ্যস্থতাকারী থাকে না। এটা হচ্ছে সেবার বাজার এই কারণে সীমিত। আচ্ছা, এরপর আমরা দেখি যে সেবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যটা কি, দেখা যায় কে কখন কোথায় এবং কিভাবে সেবা দিচ্ছে তার উপর সেবার মান নির্ভরশীল। তাহলে কে কখন কিভাবে সেবা দিচ্ছে এর ভিত্তিতে সেবার মান বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন হবে। তো সেবা প্রদানকারীর শরীরের অবস্থা, মনের অবস্থা, কোন পরিবেশে সেবা দিচ্ছে, অথবা সেবা মানে এই যে সেবা, আবার এই যে সেবা যে দিচ্ছে এক্ষেত্রে যে সেবা ক্রয় করতেছে তার সহযোগিতাটা কেমন, তারপরে সেবা দানকারীর মানসিক চাপ অথবা কাজের চাপ, এগুলোর উপরে কিন্তু এগুলোর উপরে নির্ভর করে যে সেবার মানটা কেমন হবে। যেমন একজন ডাক্তার যদি আহ প্রতি 1 ঘন্টায় 20 জন রোগী দেখে, ওই ব্যক্তি যদি 20 ঘন্টায় 10 জন রোগী দেখে, তার কিন্তু সেবা দানের মধ্যে পার্থক্য তৈরি হবে। তো এই কারণে যেহেতু সেবার বৈসাদৃশ্য, একই ব্যক্তি এক এক সময় এক এক ধরনের সেবা তার থেকে পাওয়া যেতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই একজন ক্রেতা বা একজন ভোক্তা কিন্তু কোম্পানি থেকে একই ধরনের সেবা, একই মানের সেবা আশা করে, যে সারা সবসময় আশা করে যে সেবার মানটা ভালো হবে। এই কারণে যেহেতু এই উদ্দেশ্যে কি করা হয়, কর্মীদের প্রশিক্ষণ দিতে হয়, তাদের মধ্যে তাদের এডুকেট করতে হয় যে তোমার
কাস্টমারের সাথে সবসময় কি ধরনের বিহেভ করবা, তাদের কিভাবে তুমি সেবা দিবা, এবং কিভাবে তাদের দক্ষতার সাথে সেবা দেয়া যায় এটার পরিকল্পনা করতে হবে এবং মান নির্ধারণ করতে হবে। আর একটা বিষয় কি, ক্রেতাদের পরামর্শ অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই মানে একজন বাজারকারীকে যদি এই যে সেবার যে একটা বৈসাদৃশ্যতা এটা যদি মোকাবেলা করতে হয়, তাহলে এই কাজগুলা, এই বাজারকরণ স্ট্র্যাটেজি গুলো গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে সেবা সেবা হচ্ছে নশ্বর বা প্যারিসেবল। তাহলে সেবাকে পরবর্তীতে বিক্রয় করা যায় না বা ব্যবহার করা যায় না, বা এটার কি সংরক্ষণ করা যায় না। যেমন আমরা যদি দেখি যে সিনেমা হলের খালি সিট, ট্রেনের খালি সিট, এই জিনিসগুলা যখন এগুলা যদি আমরা মনে করি যে ঈদের জন্য সংরক্ষণ করব বা যখন উইকেন্ডের জন্য সংরক্ষণ করব, এটা কিন্তু সম্ভব না। আচ্ছা, তো যেহেতু সেবার নশ্বর এটার মোকাবেলা করার জন্য কি করতে হবে, সেবার চাহিদাটা এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করবে। যে আমি যেমন ধরো যে ঈদের সময় যেই চাহিদা একটা বাসের সিটের, এটা কিন্তু অন্য সময় থাকবে না। তো এই চাহিদা মোকাবেলার জন্য কি করতে হবে, দক্ষতার সাথে চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় করতে হবে। মন্দা মৌসুমে কি করতে হবে, কম মূল্যে সেবাটা দিয়ে গ্রাহকরা আকৃষ্ট করতে হবে। আবার যে সময় পিক আওয়ার থাকে তখন কিন্তু সেবার মূল্য বৃদ্ধি করে আমার এটা ব্যালেন্স করতে হবে। আরেকটা বিষয় কি, এই যে পিক আওয়ারে কিন্তু বা যে সময় সেবার চাহিদাটা খুব বেশি, তখন কি করতে হবে, পার্ট টাইম কর্মী নিয়োগ করতে হবে। তো এগুলো হচ্ছে এই বিভিন্ন পরিস্থিতিতে যে এই যে সেবা এবং পণ্যের মধ্যে যে বিভিন্ন ধরনের পার্থক্য, এই কারণে এই সেবা দেওয়ার ক্ষেত্রে একজন বাজারকারীকে এই ধরনের কিছু কৌশল অবলম্বন করতে হয়। আচ্ছা, এরপর আমরা দেখি যে সেবার শ্রেণী বিভাগ। সেবা কয় ধরনের? তো প্রথমে আমরা যেটা দেখবো যে বাজারকারীর সামগ্রিক অর্পণের একটা ক্ষুদ্র বা বড় অংশ কিন্তু সেবা হইতে পারে। তো এর ভিত্তিতে অর্পণ বা আমি যেটা সেবা হোক বা পণ্য হোক, এটা 5 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? বাজারকারীর সামগ্রিক অর্পণের একটা ক্ষুদ্র বা বড় অংশ সেবা। যে এই অর্পণ বা আমার পণ্যের এটা সেবা হইতে পারে, বা আমার পণ্যের কতটুকু অংশ সেবা আর কতটুকু অংশ বস্তুগত পণ্য। তো এটার উপর বেস করে সেবারে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে খাঁটি স্পর্শনীয় পণ্য। তো এটা হচ্ছে পিওর ট্যানজিবল গুড বা এটা হচ্ছে পুরাটাই হচ্ছে পণ্য, এটার মধ্যে কোনো সেবা অন্তর্ভুক্ত থাকে না। তো কিছু কিছু পণ্যের ক্ষেত্রে কোনো ধরনের সেবা অন্তর্ভুক্ত থাকে না, সেটাই হচ্ছে খাঁটি স্পর্শনীয় পণ্য। যেমন যদি কেউ চাল ডাল সাবান বা টুথপেস্ট বা কলম এগুলো বিক্রি করতেছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো সেবা অন্তর্ভুক্ত থাকে না। আচ্ছা, আবার কিছু কিছু পণ্য আছে সেবা অন্তর্ভুক্ত থাকে। যেমন ধরো তুমি একটা মোবাইল কিনছো, এটার মধ্যে কি ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে। পরবর্তীতে যদি এটা নষ্ট হয়ে যায়, তুমি ইচ্ছা করলে এটা সার্ভিসিং করতে পারো এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রি ভাবে। এটা হচ্ছে কি, যে খাঁটি স্পর্শনীয় পণ্যের মধ্যে এটার মধ্যে আর কোনো সেবা থাকে না, এটা টোটালি পণ্য। আচ্ছা, সেবা সহ স্পর্শনীয় পণ্য, তো এটা হচ্ছে কি, যে কোনো স্পর্শনীয় পণ্যের সাথে সেবা যুক্ত থাকে। যে কিছুক্ষণ আগে যেটা এক্সাম্পল দিলাম, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন। তো এই জিনিসগুলা কি সেবা সহ পণ্য। একটা টেলিভিশন কিনতে গেলে তোমার এটার ওয়ারেন্টি কয় বছর, গ্যারান্টি কয় বছর, এগুলা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কাস্টমার মেজার করে যে এটা কত, এটার ওয়ারেন্টিটা কতদিনের, গ্যারান্টি কতদিন, এটা দিয়ে কি করে কাস্টমার অ্যাসিওর্ড হয় এবং ওই প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে সে নিশ্চিন্ত হয়। এরপর বলছে সংকর বা হাইব্রিড। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আহ, ওই প্রোডাক্ট যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে সেবাটাও গুরুত্বপূর্ণ। বা এটা বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে পণ্য আর সেবা সমান মাত্রায় দিতে হয়, সমান মাত্রায় দেয়া হয়, সেগুলো হচ্ছে কি সংকর। তো সংকরটা কি, যেমন তুমি রেস্টুরেন্টে খাবার খাইতে গেলা, এই রেস্টুরেন্টের খাবারটা যেমন একটা ফ্যাক্ট, রেস্টুরেন্টের খাবার যেমন ভালো হইতে হবে, ঠিক একইভাবে রেস্টুরেন্টের যে সার্ভিস, রেস্টুরেন্টের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, যে রেস্টুরেন্টটা তোমার যে সার্ভিসটা দিতেছে এবং এর কর্মচারীরা যে তোমার যে সার্ভিসটা দিচ্ছে, এটাও কিন্তু তুমি ইভালুয়েট করবা। এই তাইলে এই সংকরের ক্ষেত্রে কি, যত তোমার সেবা এবং পণ্য দুইটা ইকুয়ালি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর বলছে ক্ষুদ্র পণ্য ও সেবা সহ বৃহৎ সেবা। আচ্ছা, কি বলছে এখানে, পণ্যটা ক্ষুদ্র, যে প্রোডাক্টটা এটা ক্ষুদ্র কিন্তু সেবাটা বৃহৎ। যেমন তুমি একটা প্লেনের টিকিট কিনলা,
এই প্লেনে যাওয়ার সময় কিন্তু তোমার অনেক ধরনের শেপ, যেমন ধরো তোমার কিছু চকলেট দিল, তারপরে তো তোমার কোনো স্ন্যাক্স দিল, এইটা হচ্ছে তুমি তোমার কাছে সেবাটাই মুখ্য, এর সাথে ক্ষুদ্র কিছু পণ্য দেওয়া হয়। এটা হচ্ছে ক্ষুদ্র পণ্য সহ বৃহত্তর সেবা। আর আরেকটা হচ্ছে খাঁটি সেবা, এটা টোটালি সেবা, এটার মধ্যে কোনো ধরনের ট্যানজিবল কোনো ধরনের কিন্তু ট্যানজিবল গুডস বা ওই স্পর্শনীয় কোনো পণ্য কিন্তু থাকে না। তো এই যে খাঁটি সেবা, খাঁটি সেবাটা কি? এটা ডাক্তারের সেবা, একজন উকিলের পরামর্শ, একজন শিক্ষকের যে সেবা, এই পুরাটাই হচ্ছে কি, এগুলো হচ্ছে কি খাঁটি সেবা। এটার মধ্যে কোনো পণ্য অন্তর্ভুক্ত থাকে না, টোটালটাই হচ্ছে সার্ভিস। আচ্ছা, এখন আমরা যে সেবা অর্পণের 5টা আহ সে- সামগ্রিক অর্পণের 5টা যে একটা ভাগ দেখলাম, এই ভাগের ভিত্তিতে কিন্তু মূলত সেবারে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তি এবং যন্ত্র ভিত্তিক, আরেকটা হচ্ছে সরবরাহের প্রক্রিয়া ভিত্তিক, গ্রাহকের উপস্থিতি ভিত্তিক, প্রয়োজনের ভিত্তিতে এবং উদ্দেশ্য মালিকানার ভিত্তিতে। তো ব্যক্তি এবং যন্ত্রপাতি ভিত্তিক, তো কিছু সেবা আছে কি যে ব্যক্তির সাথে ব্যক্তি দেয়, আবার কিছু আছে যন্ত্রপাতি দেয়। যেমন কি তুমি এটা যেমন ধরো একটা এটিএম মেশিন, এখানে সেবাটা কে দিচ্ছে? সেবাটা দিতেছে এটিএম মেশিন, মানে এটা হচ্ছে যন্ত্রপাতি ভিত্তিক। আর তুমি ব্যাংকে থেকে যে সেবাটা পাচ্ছ এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তারপর যেমন এটা কার ওয়াশ হইতে পারে, যে অটোমেটেড কার ওয়াশ, হ্যাঁ, এটা হচ্ছে কি যন্ত্রপাতি ভিত্তিক। আর এই যে যখন ওই কার ওয়াশটা কোনো ব্যক্তি দিচ্ছে, এটা হচ্ছে কি ব্যক্তি কেন্দ্রিক। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে সরবরাহের প্রক্রিয়া ভিত্তিক, এটা কিভাবে তোমার কাছে ডেলিভার করা হচ্ছে। তো অনেক ক্ষেত্রে যেমন ধর সরবরাহের ধরনের ভিত্তিতে ভিন্ন ধরনের সেবা হইতে পারে। যেমন ধর একটা রেস্টুরেন্টের সেবা, কোন 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 রেস্টুরেন্টে তুমি বুফে খাইতে পারতেছো, বা আবার কোন কোন রেস্টুরেন্টে কি হচ্ছে তুমি ফাস্ট ফুড আইটেম পাইতেছো, কোন কোন জায়গায় আবার যে স্পাইসি আইটেম গুলো পাচ্ছ। তাহলে আবার কোন কোন জায়গায় গিয়ে সেল সার্ভিস, আবার কোন কোন জায়গায় ওরাই সার্ভিস দিচ্ছে। এটা হচ্ছে কি সরবরাহের প্রক্রিয়ার ভিত্তিতে, মানে সে তোমার সেবাটা কি ধরনের সেবা দিচ্ছে ওটার উপর বেস করে, বা কি ধরনের সেবা দিচ্ছে এটার উপর বেস করে কি সরবরাহের প্রক্রিয়া ভিত্তিক, যে কোন ওয়েতে, সরবরাহের ধরনটা কি। আচ্ছা, এরপরে বলছে গ্রাহকের উপস্থিতি ভিত্তিক, কোন কোন সেবা নিতে হলে গ্রাহক বা যে ক্রেতা বা ভোক্তা তার অবশ্যই উপস্থিত থাকতে হয়, আবার কোন কোন ক্ষেত্রে থাকতে হয় না। তুমি নাপিতের দোকানে চুল কাটাইতে যাবা, অবশ্যই তোমার থাকতে হবে। ডাক্তারের কাছে যাবা, অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তারপরে বিমান ভ্রমণ করবা বা বাস ভ্রমণ করবা, তুমি না হলে বিমান ভ্রমণ করতে পারবে না। তাইলে এখানে কি গ্রাহকের উপস্থিত অবশ্যই থাকতে হবে। আবার আরেক দিক দিয়ে গ্রাহকের উপস্থিত না থাকলেও চলে, এরকম সেবা আছে। যেমন হচ্ছে আমি যদি একটা কম্পিউটার মেরামত করতে দিলাম, আমি আমার বাস বা আমার বাসা রং করতে দিলাম, এখানে আমার যে ক্রেতা বা গ্রাহকের উপস্থিতি আহ এটা হচ্ছে ইম্পর্টেন্ট না। এরপর বলছে যে প্রয়োজনের ভিত্তিতে, তো কিছু কিছু প্রয়োজন আছে কিছু কিছু সেবা আছে ব্যক্তিগত প্রয়োজন মেটায়। যেমন হচ্ছে যে চুল কাটা, বা কোনো ডাক্তার যদি অপারেশন করতেছে, এটা ব্যক্তিগত। হ্যাঁ, অথবা টিভি মেরামত করতে দিলাম, আমার টিভি মেরামত করতে দিলাম। আবার কিছু আছে ব্যবসায়িক প্রয়োজন মেটায়, যেমন ব্যবসায়িক পরামর্শ দিলাম, একটা বিজ্ঞাপন তৈরি করে দিলাম, অথবা বাজারজাতকরণ মার্কেটিং একটা গবেষণা করে দিলাম। এগুলো হচ্ছে কি প্রয়োজনের ভিত্তিতে, যে ব্যক্তিগত প্রয়োজন না ব্যবসায়িক বা সামগ্রিক প্রয়োজন। আর এটা হচ্ছে উদ্দেশ্য মালিকানার ভিত্তিতে, কিছু কোন কোন যা হোক উদ্দেশ্য মালিকানার ভিত্তিতে। তো কোন কোন সেবা আছে যে মুনাফা ছাড়াই এসব সেবা দেওয়া হয়। যেমন তুমি ধরো সরকারি হাসপাতালের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, এগুলা কি কোন ধরনের, এর উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন না, এর উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা। আবার তুমি যদি একটা প্রাইভেট ক্লিনিকে যাও, তাদের উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। তো এই হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে কিন্তু সেবারে দুই ভাগ করা যায়। আবার মালিকানার ভিত্তিতে, কোনো আছে সরকারি মালিকানার, আবার কোনো আছে ব্যক্তিগত মালিকানার। তো মূলত যে যেমন সরকারি হাসপাতাল, সরকারি ব্যাংক, এগুলো হচ্ছে কি সরকারি মালিকানার ভিত্তিতে সেবা প্রদানকারী সেবা সেবা
আবার ব্যক্তিগত মালিকানা, যেমন আমি যদি প্রাইভেট ক্লিনিকে আমি প্র্যাকটিস করতেছি, বা চুল চুল যারা কাটায় নাপিত, তারা হচ্ছে কি ব্যক্তিগত মালিকানায় সেবা দিচ্ছে। আচ্ছা, এরপরে পণ্য ও সেবার মধ্যে পার্থক্য গুলা কি? তো যেটা বললাম যে পণ্য হচ্ছে কি স্পর্শ করা যায় বা ধরে দেখা যায়, যে একটা পণ্য কেনার আগে পণ্যের স্পর্শ করে ডিসিশন নেওয়া যায় আমি পণ্যটা কিনবো কি কিনবো না। কিন্তু সেবা কিন্তু স্পর্শ করা যায় না বা ধরে দেখা যায় না, এটা গন্ধ স্বাদ কিছু নেওয়া যায় না। আচ্ছা, উৎপাদক থেকে সহজেই পণ্যকে বিচ্ছিন্ন করা যায় বা পৃথক করা যায়, কিন্তু সেবাকে কিন্তু এর উৎপাদনকারী বা সেবা দানকারী থেকে বিচ্ছিন্ন করা যায় না। আর পণ্য হচ্ছে কি ক্রয়ের পূর্বে পণ্যকে পরীক্ষা করা যায়, অন্যদিকে ক্রয়ের পূর্বে সেবাকে পরীক্ষা করা যায় না। উৎপাদনের পর পণ্য ব্যবহার হয়, কিন্তু সেবা ব্যবহার বা বিক্রি এটা কিন্তু আহ, উৎপাদনের পর পণ্য ব্যবহার হয়, কিন্তু সেবা কি উৎপাদন আর ব্যবহার একই সময় হয়। আবার বিক্রয়টা দেখো, যে পণ্যের বিক্রয় কিন্তু উৎপাদনের পরে হয়, সেবার বিক্রয় আগে হয়, এরপরে সেবা পাওয়া যায়। আচ্ছা, পণ্যের ক্ষেত্রে ভিন্ন ধরনের এককের মধ্যে মানে খুব একটা ভিন্নতা দেখা যায় না। আমি 1000 ইউনিট পণ্য উৎপাদন করতেছি, সবগুলাই মোর অর লেস সেম, কিন্তু ব্যক্তি, সময়, স্থান ও প্রক্রিয়া ভেদে এই সেবার মান কিন্তু পরিবর্তিত হয়। পণ্যকে সংরক্ষণ করা যায় না, আগে যেটা বলেছি যে পণ্যকে ইচ্ছা করলে তুমি পরবর্তীতে ইউজের জন্য সংরক্ষণ করতে পারবা পণ্যকে, কিন্তু সেবাকে কিন্তু পারবা না। আর পণ্যের বন্টন প্রণালীটা দীর্ঘ, কিন্তু সেবার বন্টন প্রণালী কিন্তু ক্ষুদ্র, কারণ এখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, যে উৎপাদন করে আর যে যে এটার গ্রহীতা তারা একেবারে ক্লোজলি রিলেটেড। পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎপাদকের উপস্থিতির কোনো প্রয়োজন নাই, কিন্তু সেবার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ও উৎপাদকের উপস্থিতি অবশ্যই থাকতে হয় সেবার ক্ষেত্রে। পণ্যের মালিকানা হস্তান্তর সম্ভব, কিন্তু সেবার কিন্তু মালিকানা হস্তান্তর হয় না। এরপর আমরা দেখি যে সেবার নতুন বাস্তবতা, এই যে 21st সেঞ্চুরিতে সেবার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসছে। তো একটা সময় ছিল যে যখন যেটা বললাম যে টোটাল মার্কেটটাই ছিল কি প্রোডাক্ট কেন্দ্রিক বা পণ্য কেন্দ্রিক, কিন্তু বর্তমানে সেবার বাজারটা এতই বৃহৎ, এবং সেবাটা ক্রেতা বা ভোক্তার নিকট খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন ধরনের সেবা, যেমন আমরা কিন্তু জেনারেলি যদি মার্কেটে যাই, কেউ যদি বলে যে এই মোবাইলটার ওয়ারেন্টি নাই, দাম একটু কম, আমরা কিন্তু চেষ্টা করি এটা নেওয়ার জন্য না। আমরা চেষ্টা করি যেটার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, যেটারে আমি বিলিভ করতে পারবো, আমি সেই প্রোডাক্টটা কেনার জন্য একটু বেশি হইলেও আমি চাই ওই প্রোডাক্টটা কিনতে। তো তাহলে সেবার নতুন বাস্তবতাটা কি, সেবা কিন্তু এখন বিভিন্ন সেক্টরে, যে সেবা শুধু যে সেবা সেক্টর এইটাই না, সেবা কিন্তু এই যে আমি পণ্য বিক্রি করতেছি এটার সাথে কিন্তু অনেক ধরনের সেবা এখন রিলেটেড। তো সেবার যে নতুন বাস্তবতা গুলা আছে, এটা হচ্ছে কি ক্রেতা সম্পর্কের পরিবর্তন। একটা সময় ছিল যে ক্রেতা শুধু ছিল হচ্ছে পণ্যটাই মেজার করতো, যে আমার পণ্যটা কেমন। এখন কিন্তু এবং ওই পণ্য যে বিক্রয় করলাম সেইখানেই কিন্তু ওই গ্রহীতার সাথে বা ওই ক্রেতার সাথে ব্যবসায়ীর সম্পর্ক শেষ হয়ে যাইতো, কিন্তু এখন কিন্তু না। এই যে বিক্রয় করলাম এরপরেও কিন্তু নানা ধরনের সেবা প্রদান করতে হচ্ছে বিভিন্ন কারণে। তাহলে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্কের কিন্তু পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান টোটালি আলাদাভাবে বিনিয়োগ করতেছে সে উৎকৃষ্ট মানের সেবা প্রদান করার জন্য। যেমন এখন অনেক ধরনের কল সেন্টার চালু হয়েছে গ্রাহককে প্রয়োজনীয় সেবা দান করার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের আলাদা একটা উইং খুলতেছে, যেটা কিনা টোটালি এই কল সেন্টার কেন্দ্রিক। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কোয়ারি, তারপরে তাদের জন্য বিভিন্ন ধরনের জিজ্ঞাসা, এটার কি করবে যে তাহলে সেবা দিবে, এরকম একটা আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এছাড়া কিন্তু একটা সময় ছিল ক্রেতাদের বিভিন্ন ক্ষেত্রে আহ, না সেবা সম্পর্কে নানা ধরনের অভিযোগ ছিল, কিন্তু এখন কিন্তু
ক্রেতারা এত বেশি সচেতন, তো এখন কিন্তু ক্রেতাদের ওই আগের মতো সেবা দিলে হয় না। তা বর্তমানে ক্রেতারা অনেক বেশি সচেতন, অনেক অনেক বেশি তারা হচ্ছে অনেকটাই ক্রেতার যে মূল্যায়ন, একটা পণ্যকে মূল্যায়ন করে শুধুমাত্র পণ্যের মাধ্যমে না, সাথে এর সাথে অ্যাসোসিয়েটেড সেবার দিক দিয়ে বিবেচনা করে কিন্তু একটা পণ্য মূল্যায়ন করে, এবং ক্রেতার সাথে বিক্রেতার সম্পর্কটা এখন অনেক বেশি পরিবর্তিত হয়েছে। আচ্ছা, এরপরে বলছে ক্রেতার ক্ষমতায়ন। তো বর্তমানে ক্রেতার ক্ষমতায়ন কিন্তু মানে ক্রেতারা খুবই ক্ষমতায়ন হয়েছে, যে বর্তমানে পণ্যের যে সমর্থনমূলক সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ক্রমে ক্ষমতা অর্জন করতেছে। আমি যে পণ্যের সাথে যেই সমর্থন সেবা দিচ্ছি, যেমন ধরো আহ এটা ফ্রি ডেলিভারি হইতে পারে, তারপরে ইনস্টলেশন হইতে পারে, ফ্রি ইনস্টলেশন হইতে পারে, তারপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি, তারপরে এটা ফ্রি সার্ভিসিং। এই যে মানে ক্রেতারা এখন অনেক বেশি এম্পাওয়ার্ড। আচ্ছা, তো এটাই বলা হয়েছে যে তো এই কারণে অনেক কোম্পানি কিন্তু এখন ক্রেতাদের দ্রুত সহায়তা বা দ্রুত সাড়া দেওয়ার জন্য তাদের আলাদা স্ট্র্যাটেজি আছে, যে ক্রেতার কত তাড়াতাড়ি সেবা দেওয়া যায়, এবং এই সেবাটাই, এই যে যত তাড়াতাড়ি সেবা দিচ্ছে, এটাই কিন্তু এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজে পরিণত হয়েছে। তো এই বর্তমানে যে যত, তুমি যদি একটা ব্যাংকের ক্ষেত্রে দেখো, যে যত বেটার সার্ভিস দিবে এবং যত দ্রুত সার্ভিস দিবে, তার দিকে কিন্তু তত বেশি মানুষ ঝুঁকবে। তো এটাই হচ্ছে বিষয়, যে ক্রেতার ক্ষমতায়ন। বর্তমানে ক্রেতারা আগের চেয়ে অনেক বেশি ক্ষমতায়ন হয়েছে ক্রেতাদের। এবং বর্তমানে এই যে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার, এবং আহ, আহ, বিভিন্ন সোর্সে ফ্রিলি মানুষ বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে পারতেছে, যেই কারণে মানুষ এখন কম্পেয়ার করতে পারতেছে যে কোনটার মধ্যে আমি আমার শুধুই পণ্য দিচ্ছে, কোনটার মধ্যে এই পণ্যের সাথে সাথে আহ, ভালো ভালো সেবা আছে। তা বিভিন্ন ক্ষেত্রে এখন ক্রেতারা আগের চেয়ে অনেক বেশি ক্রেতার ক্ষমতায়ন হয়েছে। আমরা যেটা বলছি যে ক্রেতা সহ উৎপাদন, তো বর্তমানে যেটা বাস্তবতা, এটা হচ্ছে যে ক্রেতারা শুধু যে সেবা ক্রয় আর ব্যবহার করে ওইটা না, তারা কিন্তু অনেক সময় সেবা সরবরাহ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একটা সেবা দিচ্ছ, তারা কিন্তু তাদের অপিনিয়ন তোমার উপরে ইম্পোজ করতেছে। এই কারণে ক্রেতাদের কথা ও কাজ নিজেদের এবং অন্যান্য সেবা গ্রহণের মানে নিজেদের অন্যান্য যারা সেবা গ্রহণের যে অভিজ্ঞতা, এটার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতেছে। তাহলে এই যে ক্রেতাদের যে মন্তব্য, ক্রেতাদের যে কাজ, ক্রেতারা যে এখানে ইন্টারফেয়ার করতেছে, অনেক ক্ষেত্রে সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতারা নিজেদের অপিনিয়ন যে ইম্পোজ করতেছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই যে সেবা কর্মীদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করতেছে। তো অনেক ক্ষেত্রে ক্রেতারা মনে করে কি তারা ভালো সেবা পাচ্ছে না, তাই এই কারণে তারা কি করে, সেবাদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যখনই সে সেবাদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, সে তো সেবার ওই ক্ষেত্রে এক্সপার্ট না। সে যখন তার অপিনিয়নটা ইম্পোজ করতে যায়, তো অনেক ক্ষেত্রে কি হয়, সেবাদানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো একটা গবেষণায় দেখা গেছে যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এর 1/3 সমস্যা তৈরি হয় ক্রেতাদের জন্য। আর যেহেতু এই সমস্যা তৈরি হলে মানে দেখা যায় যে 40% ক্ষেত্রে ক্রেতার আর ফিরে আসে না, এবং এই ক্রেতাদের পুনরুদ্ধার প্রক্রিয়াটা খুব কঠিন। তো এই কারণে কি করা হয়, এই কারণে সেবা ব্যর্থতা বা অসন্তুষ্টি তখনই প্রতিরোধ করার চেষ্টা করা হয়, বা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যখন আমি যে সেবাটা দিচ্ছি, এই বা আমি আমার ভোক্তার যে অসন্তুষ্টি, এটা দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে দেখো, এই যে ক্রেতা সহ উৎপাদন, তো এই ক্রেতা সহ উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো হয়, এই সমস্যা সমাধানের জন্য কয়েকটা উপায় এখানে বলা হচ্ছে, যে প্রক্রিয়া পুনঃ ডিজাইন ও
ক্রেতার ভূমিকা পুনঃসংজ্ঞায়ন। এটা বলছে যে সঠিক প্রযুক্তি যুক্ত করা, উচ্চ কার্যকারিতা সম্পন্ন ক্রেতা সৃষ্টি করা, আর একটা হচ্ছে ক্রেতার নাগরিকত্ব উৎসাহিত করা। তো এই যে বললাম যে ক্রেতা সহ উৎপাদন, ক্রেতা নিজের পার্সোনাল অপিনিয়ন ইম্পোজ করতেছে, ক্রেতা সেবা দান কার্যক্রমে বা এই যে সেবা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছে ক্রেতারা। এই ক্ষেত্রে অনেক সময় ঠিক আছে এটার পজিটিভ দিক থাকলেও নানা সময় নানা ধরনের সমস্যা তৈরি হইতেছে। তো এই যে সমস্যা, একবার সমস্যা তৈরি হইলে কি হয়, ক্রেতা যখন তার যে ডিজায়ার্ড যে তার যে চাহিদা ছিল এটা যদি না পায়, তাহলে কিন্তু তার মধ্যে অসন্তুষ্টি ক্রিয়েট হয়। তো এই অসন্তুষ্টি যাতে দূর করা যায়, তো এই ক্ষেত্রে এই চারটা প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রক্রিয়া পুন ডিজাইন ও ক্রেতার ভূমিকা পুন সংজ্ঞায়ন। এখানে বলা হয়েছে যে ক্রেতা যেন সহজেই সেবা পাইতে পারে, সেজন্য সেবাদান যে প্রক্রিয়া এটা আমার কি করতে হবে, পুনরায় ডিজাইন করতে হবে। এবং ক্রেতার ভূমিকা পুন সংজ্ঞায়ন, একজন ক্রেতার কিন্তু কিছু ভূমিকা আছে। একজন ক্রেতার ভূমিকা কি, তার শিষ্টাচার কি, ক্রেতা হিসেবে তার কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো তারা কি করতে হবে, পুন সংজ্ঞায়ন করতে হবে। এটা আমার ফাইন্ড আউট করতে হবে যে ক্রেতার ভূমিকাটা কি হবে। এবং সঠিক প্রযুক্তি যুক্ত করা, আমি যে সেবাদান করব এই চেষ্টা করতে হবে নতুন নতুন প্রযুক্তি এখানে ইনক্লুডেড করা, এবং যেটা ইউজার ফ্রেন্ডলি ওই ধরনের সঠিক প্রযুক্তি যুক্ত করা। এরপরে বলছে যে উচ্চ কার্যকারিতা সম্পন্ন ক্রেতা সৃষ্টি করা। আমি যে একটা ভালো সার্ভিস দিতে পারবো, শুধু আমার এমপ্লয়ীদের উচ্চ কার্যকারিতা বাড়াইলাম, এমপ্লয়ীদের ইচ্ছা মতো প্রশিক্ষণ দিলাম, তাইলেই যে আমি একটা ভালো ক্রেতা সম্পর্ক তৈরি করতে পারবো বা ক্রেতারে ভালো সার্ভিস দিতে পারবো, এটা কিন্তু না। ক্রেতার উপরেও ডিপেন্ড করে সে কি ধরনের সার্ভিস নিবে, কেমন সার্ভিস সে ডিজায়ার করে বা কেমন ধরনের সার্ভিস পাবে। এই কারণে উচ্চ কার্যকারিতা সম্পন্ন ক্রেতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করতে হবে, ক্রেতাদের কি করতে হবে, তাদের ভূমিকাটা স্পষ্ট করতে হবে যে তাদের রোলটা কি, তারা তাদের কি করা উচিত এজ আ বায়ার, এজ আ পারচেজার, তার কি করা উচিত, এবং তাদের কি করতে হবে, বিভিন্ন ভাবে তাদের প্রেষিত করতে হবে, তাদের যোগ্য করতে হবে। মানে তার যে ভূমিকা ওইটা সম্পর্কে তারা জানায়া ওই ভূমিকাটা যা শেষ যাতে ভালোভাবে পালন করে এই জন্য তারা যোগ্য করতে হবে, তারে প্রেষিত করতে হবে, তারে মোটিভেট করতে হবে তার ভূমিকাটা সে ভালোভাবে পালন করার জন্য। আর এটা বলছে যে কি, দেখো যে ক্রেতা নাগরিকত্ব উৎসাহিত করা, এটা হচ্ছে কি এনকারেজিং কাস্টমার সিটিজেনশিপ। ক্রেতা নাগরিকত্ব বিষয়টা হচ্ছে কি ক্রেতাদের মধ্যেই একটা কমিউনিটি গড়ে তোলা। এই কমিউনিটি যদি গড়ে তোলা যায়, কি করতে হবে, ক্রেতারা পরস্পর পরিচিত হবে এবং একজন আরেকজনের অপিনিয়ন কি করতে হবে, জাজ করতে পারবে, এবং তাদের মধ্যে থেকে কোম্পানি ভিন্ন ধরনের কি করা উচিত এরকম একটা আউটকাম পাবে কোম্পানি। আরেকটা হচ্ছে কি, যে যাদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়েছিল তারাও তো অন্যান্য 10 জনের পজিটিভ ইমপ্রেশনের কারণে তাদের মধ্যে এটা চেঞ্জ আসবে। তো একটা ক্রেতার কি করতে হবে, একটা কমিউনিটি গড়ে তোলা ক্রেতাদের মধ্যে। তো এইভাবে কি করা যায়, ক্রেতা সহ উৎপাদনের যে নতুন যে একটা বাস্তবতা, যে নতুন এই যে ক্রেতা সহ উৎপাদনের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা মোকাবেলা করা সম্ভব। আর সেবার নতুন আরেকটা বাস্তবতা হচ্ছে কি, ক্রেতাদের মতো কর্মীদেরও সন্তুষ্ট করতে হবে। তো বলা হয়ে থাকে যে ইওর মানে এমপ্লয়িজ আর ইওর ফার্স্ট কাস্টমার, তোমার প্রথম কাস্টমার হচ্ছে তোমার এমপ্লয়িরা। তুমি যদি তোমার এমপ্লয়ীদের স্যাটিসফাইড করো, আর এই স্যাটিসফাইড এমপ্লয়িরা কি করবে, তোমার কাস্টমাররে স্যাটিসফাইড করতে পারবে। তো বিষয় হচ্ছে যে সেবা দানের ক্ষেত্রে ক্রেতাদের সন্তুষ্টি অনেকটাই কিন্তু কর্মীদের উপর নির্ভর করে। আর কর্মীদের ইতিবাচক মনোভাব এটা কিন্তু ক্রেতাদের আনুগত্যকে শক্তিশালী করবে, ক্রেতাদের লয়্যালটি তোমার প্রতি বাড়াবে। সেই কারণে ক্রেতা সন্তুষ্টি এবং কর্মী সন্তুষ্টি এর সাথে মুনাফা যোগ্যতা প্রফিটেবিলিটি এই তিনটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কি করতে হবে, তুমি যদি সেবার নতুন বাস্তবতায় বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র আমার যে ক্রেতাদের সন্তুষ্ট করব এটা না, আমার কর্মীদেরও সন্তুষ্ট করতে হবে। তো এরপর আমরা যেটা দেখি যে সেবার বাজারজাতকরণের উৎকর্ষতা অর্জন, অ্যাচিভিং এক্সিলেন্সি, কিভাবে আমি আমার অবস্থান বাজারজাতকারী হিসেবে সুদৃঢ় করতে পারি, কিভাবে আমি
আমি যে সার্ভিস দিতেছি এই ক্ষেত্রে আমার উৎকর্ষতা বাড়াইতে পারি, আমার এক্সিলেন্সি বাড়াইতে পারি। তাহলে কি বলছে দেখো, যে প্রতিযোগিতায় নিজের অবস্থান সুদৃঢ় করতে হলে বাজারজাতকারীকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে। এই যে একটা প্রতিযোগিতা সেবা দানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, বাজারজাতকারীকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে। একটা হচ্ছে কি বাজারজাতকরণ উৎকর্ষতা। আচ্ছা, তো বাজারজাতকরণ উৎকর্ষতা কি? সেবা বাজারজাতকারীকে কয়েকটা দিকে, এই যে নিচের যে তিনটা দিক, যে বাহ্যিক বাজারজাতকরণ, অভ্যন্তরীণ বাজারজাতকরণ, আরেকটা হচ্ছে মিথস্ক্রিয় বাজারজাতকরণ, এই তিনটা সেক্টরে কি করতে হবে, একজন বাজারজাতকারীকে উৎকর্ষতা অর্জন করতে হবে, তাদের এক্সিলেন্সি অর্জন করতে হবে। কোথায়? বাহ্যিক বাজারজাতকরণে, অভ্যন্তরীণ বাজারজাতকরণে, আরেকটা হচ্ছে মিথস্ক্রিয় বাজারজাতকরণে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে বাহ্যিক বাজারজাতকরণ, আমি যদি চিত্রটার দিকে দেখি, দেখো যে বাহ্যিক বাজারজাতকরণটা কিসের মধ্যে ইন্ডিকেট করছে, কোম্পানি এবং ক্রেতার মধ্যে। বাহ্যিক বাজারজাতকরণ হচ্ছে একটা কোম্পানির সাথে একটা ক্রেতার যে সম্পর্ক, যে কারণে যে সম্পর্কটা তৈরি হয়, ওই সম্পর্কের ওই ভিত্তিগুলারে, ওই ভিত্তিগুলোর মধ্যে কি করা, উৎকর্ষ অর্জন করা। তাহলে কোম্পানি আর ক্রেতার মধ্যে মূলত কি জন্য সম্পর্ক? স্বাভাবিকভাবেই যে যে প্রোডাক্টটা সে দিচ্ছে বা যে সেবাটা দিচ্ছে, এইটার উপর কি করতে হবে, উৎকর্ষতা অর্জন করতে হবে। তো দেখো যে কি বলছে, যে অন্যান্য বাজারজাতকারীর প্রতিষ্ঠানের মতো যে সকল কাজ সেবা প্রতিষ্ঠান সম্পাদন করে তাই হচ্ছে বাহ্যিক বাজারজাতকরণ। তাহলে অন্যান্য বাজারজাতকারী প্রতিষ্ঠানরা কি করে, সে পণ্য প্রদান করে, আর সেবা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে সেবা প্রদান করে। এবং এই যে বাহ্যিক বাজারজাতকরণ, এটা কিন্তু টোটালি বাজারজাতকরণ মিশ্রণের যে 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা জিনিসের উপর জড়িত। তাহলে এই যে সেবা দানকারী বা সেবা বাজারজাতকারীরা কি করতে হবে, প্রথমেই এক্সিলেন্সি অর্জন করতে হবে কি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশনের উপর। এই কিভাবে ভালো একটা প্রমোশন করা যায়, বাজারজাতকরণ প্রসার করা যায় কিভাবে, এটার দামটা কিভাবে কম্পারেটিভলি কম রেখে ভালো প্রোডাক্ট দেওয়া যায়, কিভাবে ভালো সেবা দেওয়া যায়, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই চারটা বাজারজাতকরণ মিশ্রণে কি করতে হবে, এক্সিলেন্সি অর্জন করতে হবে। এটাই হচ্ছে কি বাহ্যিক বাজারজাতকরণ। আচ্ছা, এরপরে বলছে অভ্যন্তরীণ বাজারজাতকরণ। তো অভ্যন্তরীণ বাজারজাত, তাহলে কি বললাম, কোম্পানি এবং ক্রেতার সম্পর্ক যে কারণে হয়, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ওই জায়গায় এক্সিলেন্সি বা উৎকর্ষতা অর্জনই হচ্ছে কি বাহ্যিক বাজারজাতকরণ। আর কোম্পানি আর কর্মী, মানে অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের মধ্যে কোম্পানি আর কোম্পানির কর্মীরা যাতে স্যাটিসফাইড হয়, তাদের যাতে ভালো প্রশিক্ষণ দেওয়া যায়, এরকম অভ্যন্তরীণ বাজারজাতকরণটাও কি হইতে হবে, উৎকর্ষতা অর্জন করতে হবে। যে কর্মীরাই যেহেতু সেবা প্রদান করে এবং ভোক্তাদের সংস্পর্শে আসে এই কর্মীরা, তাই কর্মীদের সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দিতে হবে, তাদের মোটিভেট করতে হবে, কর্মীরা যাতে উৎসাহিত হয়, এজন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রেরণামূলক কার্যক্রমের সাথে জড়িত করতে হবে। তাহলে কি হবে, এইটাই, আমি যদি ওইসব সেক্টরে উৎকর্ষতা অর্জন করতে পারি, ওইটাই হচ্ছে কি আমার অভ্যন্তরীণ বাজারজাতকরণ। তাহলে বাজারজাতকরণের টোটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমি যদি এক্সিলেন্সি অর্জন করতে যাই, তাহলে আমার বাহ্যিক বাজারজাতকরণে এক্সিলেন্সি অর্জন করতে হবে, আভ্যন্তরীণ বাজারজাতকরণ মানে কর্মী এবং আমার কোম্পানির যে সম্পর্ক বা তাদের মধ্যে কি করতে হবে, উৎকর্ষতা অর্জন করতে হবে। আর একটা হচ্ছে কর্মী এবং ক্রেতার মিথস্ক্রিয় বাজারজাতকরণ। তো কর্মী এবং ক্রেতা মূলত কি সেবা প্রদানকারী আর গ্রহণকারীরাই হচ্ছে কি কর্মী আর ক্রেতা। তো সেবা প্রদানকারী এবং গ্রহণকারীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপরই নির্ভর করবে সেবার মান। তো আমি যদি শুধু ভালো একটা অপারেশন থিয়েটার থাকে আমার, আহ আমার হসপিটালে ভালো যন্ত্রপাতি থাকে, কেবিন থাকে, কিন্তু আমার ডাক্তারের কি করতে হবে, ভালোভাবে সেবা, ভালোভাবে অপারেশন করতে হবে। শুধু আমার ভালো যন্ত্রপাতি থাকলে হবে না, ডাক্তারের ভালোভাবে অপারেশন করতে হবে, তাইলে কি হবে, আবার এই যে ডাক্তারের যে ভালোভাবে অপারেশন করতে হবে, একটা অপারেশন তখনই সাকসেসফুল হবে যখন যে
ক্রেতা বা যেই ব্যক্তিরে অপারেশন করা হচ্ছে তার মধ্যে ওই অপারেশন নেয়ার মতো যদি তার মধ্যে ফিজিক্যাল ক্যাপাবিলিটি থাকে, তাহলে তখনই একটা সাকসেসফুল অপারেশন হয়। বিষয়টা হচ্ছে কি, তখন একটা সাকসেসফুল অপারেশন হবে যখন ডাক্তার এবং যে আহ, রোগী দুজনের মধ্যে প্রয়োজনীয় একটা গুণাবলী থাকবে, প্রয়োজনীয় আহ প্রস্তুতি থাকবে বা প্রয়োজনীয় একটা ক্যাপাবিলিটি থাকবে। তো এই কারণে ঠিক একইভাবে কর্মী এবং ক্রেতা পারস্পরিক মিথস্ক্রিয়ায় কিন্তু বাজারজাতকরণ কার্যাবলীটা সফল হবে। কর্মীর যেমন প্রশিক্ষিত হইতে হবে, ঠিক একইভাবে কিন্তু ক্রেতাদেরও সচেতন প্রশিক্ষিত হইতে হবে। তাইলে কিন্তু কি হবে, বাজারজাতকরণে উৎকর্ষতা অর্জন করতে হবে। এবং এই প্রক্রিয়ায় কর্মী এবং ক্রেতার এই প্রক্রিয়ায় উৎকর্ষতা অর্জন করতে পারলেই বাজারজাতকরণ উৎকর্ষতা সম্ভব। এরপর বলছে শীর্ষ সেবা কোম্পানির শ্রেষ্ঠ চর্চা। মূলত এই যে বাজারজাতকরণ সেবা প্রদান মানে সেবা বাজারজাতকরণের ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান শীর্ষস্থানে অবস্থান করতেছে তাদের কি ধরনের সেবা চর্চা করতেছে ওইটা একটু দেখতে হবে, এবং ওই জায়গায় কি করতে হবে, আবার এক্সিলেন্সি বিল্ড আপ করতে হবে। বলছে কৌশলগত ধারণা। আমরা যদি বিভিন্ন সেবা দানকারী কোম্পানির শীর্ষ সেবা দানকারী কোম্পানিগুলো দেখি, তাহলে দেখবো কি সেবা শীর্ষ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সবসময় কি ক্রেতামুখী। তারা সবসময় চায় যে ক্রেতারে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, এবং তারা অভীষ্ট ক্রেতা ও তাদের প্রয়োজন সম্পর্কে কিন্তু এই এই যে শ্রেষ্ঠ কোম্পানিগুলার স্বচ্ছ ধারণা থাকে, এবং ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য তারা ওই ধরনের কৌশল গ্রহণ করে। আচ্ছা, তাহলে কি কৌশলগত ধারণা, আমার কৌশলগত ধারণা থাকতে হবে যে আমার ক্রেতারা কি চাচ্ছে এবং তাদের প্রয়োজন সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে। এরপর বলছে শীর্ষ ব্যবস্থাপনার অঙ্গীকার। তো শীর্ষ ব্যবস্থাপনার অঙ্গীকারটা কি, আমরা যদি ধরো ম্যাকডোনাল্ডের দিকে তাকাই, তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি ফুলফিল করে। তারা কি করে, প্রতিটা শাখায় তারা কিউএস সিভি এ নীতি মাইনা চলে। তাহলে কিউএস সিভি দিয়ে কি, কিউ ফর কোয়ালিটি, এস ফর হচ্ছে সার্ভিস, সি ফর ক্লিনলিনেস বা পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ভি ফর হচ্ছে ভ্যালু। তো তারা প্রতিটা কাস্টমারের একটা ভালো ভ্যালু দেয়, এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং সেবা এবং মানের ক্ষেত্রে তারা কখনোই কম্প্রোমাইজ করে না। তো আমরা যদি সফল কোম্পানিগুলো দেখি, সফল কোম্পানিগুলোর শীর্ষ ব্যবস্থাপনা কিন্তু তাদের কিন্তু ভালো সেবা মানের প্রতি বা ভালো সেবা দানের প্রতি কিন্তু আলাদা একটা অঙ্গীকারই থাকে, তাদের একটা কমিটমেন্ট থাকে যে আমি ভালো সেবা প্রদান করব। আচ্ছা, আমরা আর দেখি যে আর কি কি শীর্ষ কোম্পানিগুলো আর কি ধরনের সেবা প্রদান করে বা কি তারা কিভাবে উৎকর্ষতা অর্জন করে। সেটা হচ্ছে উচ্চ মান। তারা কিন্তু সেবার সাথে সাথে পণ্যের মানের কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। শীর্ষ সেবাদানকারী পণ্য হোক বা সেবা হোক, এর মান কিন্তু নির্ধারণ করে দেয়। যেমন একটা ব্যাংক নির্ধারণ করে দিল যে আমার কাস্টমাররা যদি কল সেন্টারে কল করে বা আমার কাস্টমারদের যদি তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, এটা কি করতে হবে, 10 সেকেন্ডের মধ্যে তারে এটার ফোনের উত্তর দিতে হবে, এবং চিঠির উত্তর দিতে হবে 2 দিনের মধ্যে। এই যে আমি একটা মান সেট করে দিলাম, যে তাহলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সবসময় কি করে, উচ্চ মানের সেবা প্রদান করার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করে দেয়। এরপরে বলছে কি মুনাফার ধাপ। তো শীর্ষ যে প্রতিষ্ঠানগুলো এরা কিন্তু যেসব ক্রেতা ঠিক মতো লেনদেন পরিশোধ করে তাদের কিন্তু একটা হাই ক্লাস সার্ভিস দেয়, আর যারা লেনদেন পরিশোধ করে না তাদের কি করে, ফি বৃদ্ধি করে অথবা সেবা হ্রাস করে দেয়। আর যারা বড় ক্রেতা, যারা তাদের প্রফিটেবিলিটি দিচ্ছে মানে প্রফিট দিচ্ছে, তাদের পৃষ্ঠপোষকতা ধরে রাখার জন্য কোম্পানি কি করে, আন্তরিক প্রচেষ্টা চালায়। যেমন হচ্ছে ডিসকাউন্টের মাধ্যমে, প্রসারমূলক অফার মাধ্যমে, বিশেষ সেবা দেওয়ার মাধ্যমে তাদের কি করে বিভিন্ন ধরনের আহ, এই যে প্রফিট মানে মুনাফার ধাপের দিকে তারা একটা আলাদাভাবে নজর দেয়। যেটা প্রফিটেবিলিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে যেসব ফার্ম, তাদের ক্ষেত্রে আলাদা একটা নজর দেয়। এরপরে বলছে পদ্ধতি পর্যবেক্ষণ। তো শীর্ষ কোম্পানিগুলা কিন্তু নিয়মিতভাবে তাদের প্রতিযোগীরা প্রতিযোগীদের
সেবা কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে। তারা পর্যবেক্ষণ করে যে এই যে প্রতিযোগীদের সেবার মধ্যে কি ধরনের চেঞ্জ আসতেছে বা আসতে পারে, বা তারা অলরেডি কি ধরনের চেঞ্জ করছে, ওই অনুযায়ী কিন্তু তারা প্রতিযোগীদের তারা কিন্তু সবসময় এই পদ্ধতি পর্যবেক্ষণ করে। এটা বলছে যে ক্রেতার অভিযোগ মীমাংসা। তো দেখা যায় যে আমি এর আগেও বললাম যে গড়ে খারাপ সেবা পাওয়ার 40% কোম্পানি কিন্তু ব্যবসায় টোটালি বন্ধ করে দেয়, তাদের কিন্তু আর ফেরায় আনা যায় না কোম্পানির প্রতি। এই কারণে অনেক কোম্পানি কিন্তু অসন্তুষ্ট ক্রেতাদের অভিযোগ করতে উৎসাহিত করে। কারণ যদি তারা প্রথমে অভিযোগ করে এবং এটা যদি কোম্পানি যথাযথভাবে মীমাংসা করতে পারে অভিযোগটা, তাহলে কিন্তু ওই যে ক্রেতা ধরে রাখা পসিবল। এই কারণে কি করে, অনেকে কি করে অভিযোগ করার জন্য উৎসাহিত করে যে আপনাদের কোনো যদি অভিযোগ থাকে আপনারা এই নাম্বারে বলেন বা এইখানে একটা চিঠি পাঠান, এবং তারা কি করে ক্রেতার অভিযোগের যত দ্রুত সম্ভব মীমাংসা করে। তো সেবার বাজারে উৎকর্ষতা অর্জন করতে গেলে আরেকটা কি করতে হবে, দেখো, সেবা পৃথকীকরণ করতে হবে। এই যে সেবার যে ডিফারেন্সিয়েশন বা সার্ভিস ডিফারেন্সিয়েশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ক্রেতা যদি মনে করে যে অন্য সেবাদাতা যারা আছে আর আমি যে সেবাটা দিতেছি, দুইটার মধ্যে কিন্তু যদি কোনো পার্থক্য না মনে করে যে না তারা যা দিচ্ছে আমিও সেম সেবাই দিচ্ছি, তাহলে কিন্তু কিসের দিকে নজর দিবে, তারা কিন্তু এই সেবার দামের দিকে বা মূল্যের দিকে নজর দিবে বা গুরুত্ব দিবে। তখন তারা যেটার মধ্যে দাম কম সেটার দিকে ঝুঁকবে। এই কারণে কি করতে হয়, বাজারজাতকরণ উৎকর্ষতা অর্জনের জন্য কোম্পানিকে অন্যদের থেকে সেবারে পৃথকীকরণ করতে হবে। একজন এজন্য এজন্য প্রতিনিয়ত পৃথক করার কাজ করতে হবে, সব সেবাদাতা যাতে ক্রেতা সব সেবাদাতার সেবাকে একরকম মনে না করে। ক্রেতা মনে করতে হবে যে আমার যে সেবাটা দিচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের থেকে। তো এই জন্য একটা প্রতিষ্ঠানকে দুইটা কাজ করতে হয়। একটা হচ্ছে কি প্রাথমিক ও মাধ্যমিক সেবা বাছাই করতে হয়, আর আরেকটা হচ্ছে সেবার সাথে উদ্ভাবন কার্যক্রম। তাহলে এই সেবা পৃথকীকরণ বা আলাদা করার জন্য অন্যান্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে আলাদা করার জন্য কি করতে হবে, প্রাথমিক ও মাধ্যমিক সেবা বাছাই। তো প্রাথমিক সেবা হচ্ছে ক্রেতা মূলত আমার থেকে যা প্রত্যাশা করে। যেমন একজন আমার একটা হোটেল আছে, কেউ হোটেলে থাকতে আসছে, তাহলে এই যে হোটেলে যে রাত্রি যাপন করতে আসলো বা হোটেলে একদিন থাকলো, এই যে হোটেলের সেবাটা হচ্ছে কি, বা এই যে আমি যে সে যে থাকতে যাচ্ছে, এই যে থাকার সাথে জড়িত এই সেবাগুলো হচ্ছে প্রাথমিক সেবা। আর মাধ্যমিক সেবা কি, মাধ্যমিক সেবা হচ্ছে এর সাথে জড়িত যে সেবাগুলো, যেমন কেউ হোটেলে থাকতে আসতেছে, তারে আমি আসার সময় একটা ফুল দিলাম, ফুল দিয়ে রিসেপশনে একটা তারে ফুল দেওয়া হইলো, অথবা তারে গাইড সেবা দেওয়া হইলো, তারে একটা তার তার প্রোডাক্ট তার যে বিলঙ্গিংস গুলো আছে এগুলো উপরে নিয়ে দিয়ে আসলো একজন, অথবা তারে গাড়ি ভাড়া করে এয়ারপোর্ট থেকে আমরা নিয়ে আসলাম আমাদের ইয়েতে। এই যে অ্যাসোসিয়েট যে সেবাগুলো এগুলো হচ্ছে মাধ্যমিক সেবা। এখন এই সেবা এখন এই ক্ষেত্রে যে চ্যালেঞ্জ হচ্ছে এটা হচ্ছে যে এই জিনিসগুলো আমি একটা উদ্ভাবন করলাম, এটা ইজিলি অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এটা ইচ্ছা করলে নকল করতে পারে। এই কারণে আমার যে প্রাথমিক সেবা এবং মাধ্যমিক সেবা এটা কি হবে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গ্রহণ করার জন্য প্রাথমিক সেবা এবং মাধ্যমিক সেবা বাছাই করতে হবে যে কার কোনটা দরকার, আমি কোন শ্রেণীর সেবা গ্রহীতারে সার্ভিস দিচ্ছি এবং তাদের জন্য কি ধরনের সেবা, কি ধরনের প্রাথমিক সেবা এবং কি ধরনের মাধ্যমিক সেবা দরকার সেটা আগে বাছাই করতে হবে। আরেকটা বলছে সেবার উদ্ভাবন। সেবার মান তো প্রতিনিয়ত ভালো করতে হবে এবং এই কারণে প্রতিনিয়ত উদ্ভাবনী প্রক্রিয়ার সাথে যুক্ত হইতে হবে। আমি চেষ্টা করব নতুন নতুন আইডিয়া জেনারেট করার জন্য, কিভাবে আরো সার্ভিসটা আরো বেটার করা যায়। এই জন্য সবসময় যদি চেষ্টা থাকে তাহলে কি হবে, সেবা উৎকর্ষতা অর্জিত হবে। এরপরে আমরা যেটা যাই যে সেবার মান উন্নয়ন, কিভাবে সেবার মানটা আমি আরো ভালো করতে পারি।
তো সেবার মান উন্নয়নের জন্য কোম্পানিকে সেবা সরবরাহের ক্ষেত্রে প্রধানত দুইটা বিষয় বিবেচনা করতে হয়। একটা হচ্ছে সেবার মান উন্নয়নের জন্য দুইটা বিষয়, বিবেচ্য বিষয় হচ্ছে দুইটা। এটা হচ্ছে ক্রেতার প্রত্যাশার ব্যবস্থাপনা, ক্রেতা কি চাচ্ছে ওইটারে আমার কি করতে হবে, প্রপারলি ম্যানেজ করতে হবে, ক্রেতার প্রত্যাশা ব্যবস্থাপনা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, স্বসেবা প্রযুক্তি একীভূত করা, অটোমেটেড যে প্রযুক্তিগুলো আছে, অটোমেটিক যে প্রযুক্তিগুলো, সেটা কি করতে হবে, ইনস্টল করা বা একীভূত করতে হবে। তো আমরা দেখি যে ক্রেতার প্রত্যাশা ব্যবস্থাপনা বা ম্যানেজিং কাস্টমার এক্সপেকটেশন। ক্রেতার প্রত্যাশা এবং আমার যে সার্ভিস, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের গ্যাপ থাকতে পারে। তো কি কি গ্যাপ থাকতে পারে দেখো, দেখো এই যে একজন ব্যক্তির বা একজন ক্রেতার বিভিন্ন দিক থেকে কিন্তু তার প্রত্যাশা তৈরি হইতে পারে। তো এটা কি হইতে পারে, তার অতীত অভিজ্ঞতা থেকে, বা কেউ তার ফ্রেন্ডের থেকে শুনে যে তার অতীত অভিজ্ঞতা কেমন ছিল, এটা থেকে তার একটা এক্সপেকটেশন তৈরি হয়, প্রত্যাশা। অথবা তার ব্যক্তিগত প্রয়োজনটা কি, এটার উপর থেকেও কিন্তু তার একটা এক্সপেকটেশন বা প্রত্যাশিত সেবার একটা সেবা পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয়, একটা লেভেল তৈরি হয়। আরেকটা হচ্ছে মুখের কথার যোগাযোগ, অথবা যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন কিছুর মাধ্যমে কিন্তু তার একটা একটা তার সাথে কি ধরনের যোগাযোগ করলাম, তার সাথে কমিউনিকেটটা কিসের ভাবে, কি কোন ক্ষেত্রে করলাম, এই এই বিভিন্ন বিষয়ের উপর বেস করে কিন্তু একটা ভোক্তার বা একজন ক্রেতার একটা সেবা সম্পর্কে একটা প্রত্যাশা তৈরি হয়। যখনই তার এই প্রত্যাশিত সেবার সাথে তার উপলব্ধিকৃত সেবার একটা গ্যাপ তৈরি হয়, সেটাই হচ্ছে কি এই আমার প্রত্যাশার গ্যাপ। কারণ এই যে প্রত্যাশার গ্যাপ, অনেক কারণে কিন্তু প্রত্যাশার, দেখো এখানে প্রত্যাশার গ্যাপ 1 2 3 4 5 এরকম অনেকগুলা প্রত্যাশার গ্যাপ দেখানো হয়েছে। আর এই যে যে লাইনটা, এটা হচ্ছে কি, একটা হচ্ছে ভোক্তার লাইন আর একটা হচ্ছে বাজারজাতকারীর লাইন। তো ভোক্তার এই উপলব্ধি এবং প্রত্যাশার পার্থক্যটাই হচ্ছে কি বাজারজাতকরণ প্রত্যাশার গ্যাপ। তো এই গ্যাপ গুলা কি কি হইতে পারে দেখো, একটা হইতে পারে ক্রেতার প্রত্যাশা ও ক্রেতার প্রত্যাশা ও ব্যবস্থাপনার প্রত্যক্ষণের একটা গ্যাপ। মানে একটা ক্রেতা প্রত্যাশা করছে একরকম, কিন্তু আমাদের যে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, এটা প্রত্যক্ষণ বা এটা বুঝছে আরেক রকম, বা এটার পারসেপশনটা ছিল আরেক ধরনের। যেমন একজন হাসপাতালের ব্যবস্থাপক যদি মনে করে যে আমি যদি রোগীদের ভালো খাবার দেই, তাইলে তারা উন্নত মানের খাবার, আমার একটা ভালো পারফরমেন্সের জন্য আমার উন্নত মানের খাবার দরকার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। কিন্তু রোগীদের মনে হতে পারে যে আমার রোগীদের কাছে মনে হতে পারে নার্সের সেবাটা বেশি দরকার, যে নার্সের যখন ডাকতেছি পাচ্ছি। তো এখন আমি এক ধরনের পারসেপশন করলাম ব্যবস্থাপক হিসেবে, কিন্তু ক্রেতার প্রত্যাশাটা অন্যরকম। তো এই যে এই দুইটার গ্যাপ, আমার পারসেপশন, আমার প্রত্যক্ষণ, আর প্রত্যাশার ক্রেতার প্রত্যাশার যে গ্যাপ, এটা হচ্ছে কি ক্রেতার প্রত্যাশা ও ব্যবস্থাপনার প্রত্যক্ষণের গ্যাপ। এই যে ক্রেতার প্রত্যাশা ও ব্যবস্থাপনার প্রত্যক্ষণের গ্যাপ। আচ্ছা, আরেকটা গ্যাপ কি, ব্যবস্থাপনার প্রত্যক্ষণ আর সেবা মান স্পেসিফিকেশনের গ্যাপ। সেবা মান স্পেসিফিকেশনের সাথে প্রত্যক্ষণের অনুবাদের গ্যাপ, যেটা এটা কি, আমি পারসেপশন করছি যে একরকম, কিন্তু আমি এটা কি করি, আমি এটা স্পেসিফাই করি নাই। যেমন হাসপাতালের ব্যবস্থাপক, যে এর আগে যেটা বললাম, যে ক্রেতা মনে করতেছে যে তাদের কত তাড়াতাড়ি নার্সের সাড়া পাচ্ছে সেটা বেশি দরকার। তো আমি এটা ধরতে পারলাম যে ক্রেতাদের দরকার হচ্ছে নার্সের সেবাটা খুব দ্রুত পাওয়া। আমি কি করলাম, নার্সদের বললাম যে তোমরা খুব দ্রুত সাড়া দিবা, কিন্তু আমি স্পেসিফাই করলাম না তোমরা কত মিনিটের মধ্যে সাড়া দিবা। এটা হচ্ছে কি সেবার মান স্পেসিফিকেশনের সাথে আমার প্রত্যক্ষণের গ্যাপ। আমি যে প্রত্যক্ষণ করছি এটা আমি স্পেসিফাই করে দেই নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে সেবার মান স্পেসিফিকেশন ও সেবা সরবরাহের গ্যাপ। তাহলে কি,
সেবার মানের স্পেসিফিকেশনের সেবার সরবরাহের গ্যাপ, এটা হচ্ছে সেবার যোগাযোগ। আচ্ছা, কি বলছে, এটাই হচ্ছে ওইটা, যে দেখো যে সেবার মান স্পেসিফিকেশন ও সেবার সরবরাহের গ্যাপ হচ্ছে অনেক সময় ব্যবস্থাপনার সেবা মান স্পেসিফিকেশন ঠিক করে দিলেও কর্মীরা প্রশিক্ষণপ্রাপ্ত নয় বা তাদের মধ্যে অনিচ্ছা থাকার কারণে কি করা হয়, সেবার যোগাযোগে একটা গ্যাপ দেখা যায়। বিষয়টা কি, যে আমি নার্সদের বলে দিলাম তোমরা 1 মিনিটের মধ্যে রোগীর কাছে যাইতে হবে তোমাদের, কিন্তু তারা কি করলো, তারা নানা ধরনের অজুহাতে আমার যে কর্মী তারা কি করলো 1 মিনিটের মধ্যে গেল না। তাইলে আমি ঠিকই স্পেসিফাই করে দিছি এই জায়গায়, এই আমি স্পেসিফাই ধরতে পারছি, আমি স্পেসিফাই করে দিছি, কিন্তু সে কিন্তু ওই সময়ের মধ্যে সেবার যোগাযোগটা সে করে নাই। তাহলে এটা হচ্ছে সেবার যোগাযোগের গ্যাপ, পূর্ব ও পরবর্তী। বিষয়টা কি, আমি স্পেসিফাই করে দিছি তুমি 1 মিনিটের মধ্যে যাবা, কিন্তু সে কি করলো, 1 মিনিটের মধ্যে গেল না, সে 5 মিনিটের মধ্যে গেল। এটাই হচ্ছে সেবার যোগাযোগ, সেবার যোগাযোগের গ্যাপ। আচ্ছা, আরেকটা গ্যাপ হচ্ছে সেবা সরবরাহ ও বাহ্যিক যোগাযোগের গ্যাপ। তো সেবা সরবরাহ ও বাহ্যিক যোগাযোগের গ্যাপটা আরেকটা হচ্ছে কি, ভোক্তার সাথে বাহ্যিক যোগাযোগের গ্যাপ, যেটা এখানে বলা হয়েছে। মূলত কি বাহ্যিক যোগাযোগ, আমি বিজ্ঞাপন দিছিলাম এমন একটা রুমের, আমি একটা কেবিনের ছবি দিচ্ছি যেটা একটু কস্টলি, কিন্তু ভোক্তা মনে করলো কি, যে আমি যে ছবিটা দিচ্ছি এটা হচ্ছে মানে সস্তা বা সাধারণ মানের একটা রুম, কিন্তু আমি দিচ্ছি কিন্তু হাইলি ভ্যালুয়েবল একটা রুম। অথবা আমি যে সেবাটা বুঝাইতে চাইছি, ক্রেতা কি করলো, আমি যে বিজ্ঞাপনের মাধ্যমে যে যে ধরনের যে জিনিসটা বুঝাইতে চাইছি, কিন্তু ভোক্তা ওই জিনিসটা বুঝতে পারে নাই। এটা হচ্ছে কি ভোক্তার সাথে বাহ্যিক যোগাযোগের গ্যাপ। মানে বাহ্যিক বিভিন্ন ধরনের, যেমন ধরো বিজ্ঞাপন বা বিক্রয় বিক্রয় কর্মীর মাধ্যমে যে ইয়েটা, যে সেবাটা, এই সেবার মধ্যে কি হয়, যে আমার যে বাহ্যিক যোগাযোগ এটার সাথে যে গ্যাপটা তৈরি হয় সেটা হচ্ছে ভোক্তার সাথে বাহ্যিক যোগাযোগের গ্যাপ। যেমন কি আমি হাসপাতালের লিফলেটে একটা রুমের ছবি দিছি, খুবই কস্টলি রুম, যেটা আগেও বললাম, কিন্তু আমার যে ক্রেতা তারা মনে করলো এটা একটা সাধারণ মানের রুমের ছবি, সাধারণ একটা কোয়ালিটির ছবি দিছি, তারা আসলো, তারা ডিজার্ভ, তাদের প্রত্যাশা হচ্ছে ওই ধরনের রুম, কিন্তু তার 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 যে ক্যাপাবিলিটি ওই অনুযায়ী তারা আমি একটা ওয়ার্ডে দিলাম, কিন্তু সে দেখে আসছে একটা কেবিনের ছবি। তাইলে এই যে তার কি হলো, প্রত্যাশার সাথে আমার যে একটা সার্ভিস দিলাম এটার একটা গ্যাপ ক্রিয়েট হইলো। আর আরেকটা হচ্ছে কি, দেখো উপলব্ধিকৃত সেবারও একটা গ্যাপ আছে। যেমন আমি সেবা ঠিকই দিতেছি, কিন্তু ক্রেতা সেবার মানকে ভুলভাবে উপলব্ধি করতেছে। যেমন আমি নার্সরে বললাম তুমি খুব তাড়াতাড়ি সেবা দিবা, 1 মিনিটের মধ্যে সেবা দিবা, নার্সও খুবই আহ, সে কাস্টমারদের প্রতি আন্তরিক, সে কি করলো 1 মিনিটের মধ্যে সেবা দিল, কিন্তু রোগী কি মনে করলো যে আরে এত নার্স এসে লাভ কি, আর সে আমার যদি কিছুক্ষণ পর পর ডাক্তার দেখে যাইতে তাইলে না হইতো। তাইলে বিষয়টা কি, এই যে এটা হচ্ছে উপলব্ধিকৃত সেবার একটা গ্যাপ। মানে আমি বুঝতে পারতেছি যে নার্সের সেবাটা গুরুত্বপূর্ণ, নার্সের সেবা, নার্সও উইলিংলি 1 মিনিট পর পর যাচ্ছে, কিন্তু রোগী মনে করতেছে ডাক্তার ভালো মতো চিকিৎসা না করলে শুধু নার্স দিয়ে তো রোগ ভালো হবে না, শুধু নার্স তো বারবার আসলে হবে না। তো এই ধরনের আছে, এই গ্যাপ গুলো আসলে পরবর্তীতে দেওয়া হয়েছে। তাইলে ক্রেতার প্রত্যাশা, আমি এই মডেলটায় শো করার জন্য, সেবা মান মডেলটা দেখানোর জন্য আসলে এখান থেকে ব্রিফ করেছি। তো তোমরা পরবর্তীতে পয়েন্ট গুলো এখানে আছে, যে দেখো যে ক্রেতার প্রত্যাশা ব্যবস্থাপনার প্রত্যক্ষণের গ্যাপ, যেটা বললাম, যেটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা ভাবে যে আমি ভাবতেছি একজন হাসপাতালের ব্যবস্থাপক হিসেবে যে খাবারের মান ভালো করলেই ক্রেতা, ওইটাই হচ্ছে ক্রেতার প্রত্যাশা, কিন্তু আসলে ক্রেতার প্রত্যাশা যদি ভিন্ন হয় আমার পারসেপশন বা প্রত্যক্ষণের চেয়ে, এটা তাইলে একটা গ্যাপ ক্রিয়েট করে। অথবা আমার প্রত্যক্ষণ বা পারসেপশন ঠিক আছে, কিন্তু সেবার মান আমি স্পেসিফাই করি নাই, এটাও একটা গ্যাপ ক্রিয়েট করতে পারে। অথবা আমি সেবার মান স্পেসিফাই করছি যে তুমি 1 মিনিটের মধ্যে সেবা দিবা, কিন্তু সেবার সরবরাহের মধ্যে একটা গ্যাপ, যে আমার যে কর্মী তারা কি করতেছে, তারা অনীহার কারণে সেবাটা ঠিক 1 মিনিটের মধ্যে সরবরাহ করতেছে না। আবার সেবা সরবরাহ বাহ্যিক যোগাযোগের মধ্যে গ্যাপ,
আমি বাহ্যিক যে যোগাযোগ করছিলাম ওই 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 কাস্টমারের সাথে, তারে তারে এমন একটা লিফলেট দিছিলাম যেটার মধ্যে আমি খুব ভালো খুব খুব লাক্সারিয়াস একটা খুব লাক্সারিয়াস, ধরো আমার যদি হোটেলের ব্যবসা হয়, খুব লাক্সারিয়াস একটা রুমের ছবি আমি আমার লিফলেটে দিছি। কিন্তু কি হচ্ছে, সেবা যে যখন সরবরাহ করতেছি আমি, সে আমার ভোক্তা যেরকম আমি আমারে পে করবে, আমি তো ওই ধরনের সেবাই দিব। তো সে ভাবছে যে একটা আমার নর্মাল রুম গুলাই বুঝি এই রকম হবে। তাহলে সে এক ধরনের তার তার এক ধরনের প্রত্যাশা, ওটার সাথে কি হয়েছে, আমার সেবা সরবরাহের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এরপর বলছে উপলব্ধিকৃত সেবা প্রত্যাশার সেবার মধ্যে গ্যাপ। আমি বললাম 1 মিনিটের মধ্যে সেবা দিবা, 1 মিনিটের মধ্যে সেবা আমার নার্স দিচ্ছে, কিন্তু সে মনে করতেছে নার্সের সেবা দিয়ে কি হবে, ডাক্তার যদি সেবা ভালো না হয় নার্সের সেবা দিয়ে কি হবে। তাহলে এটা কি, উপলব্ধিকৃত সেবা ও প্রত্যাশা সেবার মধ্যে গ্যাপ। তো এই যে যে মডেলটা দেখালাম, সেবা মান মডেল, এই মডেলের ভিত্তিতে গবেষকরা সেবার কিন্তু 5টা মান নির্ধারণ করে দিচ্ছে, যে একটা ভালো সেবার মধ্যে এই জিনিসগুলো থাকতে হয়। একটা হচ্ছে কি, বিশ্বস্ততা। মানে আমি ধরো আমার একটা হসপিটালের এক্সাম্পলই দেই, আমার যে আমার যে প্রতিশ্রুতি সেবা, আমি যে এরকম লিফলেট দিছি, যেখানে আমি বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার সেবা ওই মানের, ওই নির্ভরযোগ্য, আমার সেবার নির্ভরযোগ্যতা ওই রকম মানের হইতে হবে, এবং ভোক্তাদের কাছে আমার বিশ্বস্ততা ওই রকম থাকতে হবে, এবং আমার সেবার মানটাও কি ওই রকম দিতে হবে, যাতে একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়। এরপরে বলছে কি, দ্রুত সাড়া দেয়া, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে দ্রুত সাড়া দেয়া, ক্রেতাকে সাহায্য করার ইচ্ছায় কি করতে হবে, তড়িৎ সাড়া দিতে হবে। যদি আমি তড়িৎ সেবা দিতে পারি, আমি বলতে পারি যে আমার সেবার মান ভালো। আরেকটা বলছে কি, মানে সেবার মান উন্নয়ন করতে গেলে বিশ্বস্ততা থাকতে হবে, দ্রুত সাড়া দিতে হবে, নিশ্চয়তা। নিশ্চয়তা কি, অ্যাসুরেন্স। যেমন আমার ডাক্তারদের প্রতি, আমার যে হসপিটাল, এই ডাক্তারদের প্রতি ক্রেতা ভোক্তার বা আমার যে রোগীর যে বিশ্বাস, এই বিশ্বাস এবং আত্মবিশ্বাস, মানে এই বিশ্বাসটা বহনের যোগ্যতা আমার ডাক্তারদের মধ্যে থাকতে হবে। তাইলে ওইটা হচ্ছে কি, একটা অ্যাসুরেন্স দিবে বা নিশ্চয়তা দিবে। এরপর বলছে একাত্মতা, এবং ওই ডাক্তারদের মধ্যে মধ্যে কি হইতে হবে, ক্রেতাদের সাথে একাত্ম হয়ে যাওয়ার মতো একটা মানসিকতা থাকতে হবে। অথবা আমি যে সেবা দিতেছি, এটা কি করতে হবে, মানে আমি যত্নের সাথে একটা সেবা দিব, আমি ভোক্তার সাথে একাত্ম হয়ে যাব। যদি এটা হইতে পারি, তাহলে আমার সেবার মান উন্নয়ন করা পসিবল। আর এটা হচ্ছে স্পর্শনীয়তা। যদিও সেবাটা কি অস্পর্শনীয়, কিন্তু যেসব প্রোডাক্টের মাধ্যমে আমি সেবাটা দিব, যেমন আমি এক্সরে মেশিন, আমার আহ, বিভিন্ন ফিজিক্যাল যে আমার অ্যারেঞ্জমেন্ট একটা হসপিটালের, আমার যে যন্ত্রপাতি, তারপর এইসব জিনিসগুলা কি হইতে হবে, বস্তুগত সুযোগ সুবিধাও বৃদ্ধি করতে হবে। মানে আমি শুধু দ্রুত সাড়া দিলাম, বিশ্বস্ততা দেখাইলাম, কিন্তু আমার যে এই স্পর্শনীয় যেই বস্তুগত সুযোগ সুবিধা, এগুলা যদি না থাকে, তাহলে কিন্তু সেবার মান উন্নয়ন করা পসিবল না। আমার কি হবে, বস্তুগত, আমার যে ট্যানজিবল যে গুডস গুলো আছে, এগুলাও ভালো হইতে হবে। আবার একই সাথে এই যে অন্যান্য বিশ্বস্ততা, দ্রুত সেবা দেওয়ার প্রবণতা, নিশ্চয়তা, একাত্মতা, এগুলো আমার থাকতে হবে। আর আরেকটা হচ্ছে কি, স্ব-সেবা প্রযুক্তি একীভূত করা। তো বর্তমানে কি ক্রেতারা কি চায়, সবকিছু অটোমেটেড চায়, তারা চায় সবকিছু তার হাতের নাগালে চলে আসবে। এখন আর কেউ আহ কমলাপুরে গিয়ে রেলের টিকিট কিনতে চায় না, ম্যাক্সিমাম চায় কি, অনলাইনের মাধ্যমেই আমার এই হ্যাসেল মুক্ত ভাবে আমার টিকিট কিনে ফেলতে। এই কারণে সেবাটা যতটা সম্ভব, অনেকেই অনেকেই কি চায়, যে মার্কেট বা ব্যাংকে যাব, এত মানুষের ভিড়ে টাকা তুলবো, এর থেকে আমরা একটা কার্ড নিয়ে নেই, আমি এটিএম কার্ড দিয়ে টাকা তুলবো। এই কারণে স্ব-সেবা প্রযুক্তি সেবার সাথে এ ধরনের অটোমেটেড যে সেলফ সার্ভিস যে টেকনোলজি গুলো আছে, এগুলা কি করতে হবে, একীভূত করতে হবে। আর যেহেতু এখন করোনা পরিস্থিতি, এখানে কিন্তু স্ব-সেবা প্রযুক্তি আরো বেশি গুরুত্বপূর্ণ। এখন কিন্তু মানুষের টাচটা যতটা দূরে থাকা যায়, এখানে কি স্ব-সেবা প্রযুক্তি, যে সেলফ
সার্ভিস টেকনোলজি যেই যে জিনিসগুলো আছে এগুলো আরো বেশি অ্যাকোমোডেট করতে হবে, বেশি একীভূত করতে হবে, বেশি ইনকর্পোরেট করতে হবে। আচ্ছা, এরপরে যেটা বলছে যে ক্রেতা সমর্থন সেবার মান উন্নয়ন। এখন ক্রেতা সমর্থন সেবাটা কি জিনিস আসলে দেখো, যে যেটা বলছে যে বর্তমানে সমর্থনমূলক সেবা প্রতিযোগিতামূলক হাতিয়ারে পরিণত হয়েছে। একটা পণ্য কিনতেছে, এটার সাথে সাথে আমি যে সেবাগুলা দিচ্ছি, যেমন ওয়ারেন্টি, ফ্রি সার্ভিস, হোম ডেলিভারি, ফেরত প্রদানের যে সুবিধা, এছাড়াও নানা ধরনের আমি বর্তমানে নানা ধরনের সেবা দিচ্ছি। তাইলে এই সেবাগুলা কিন্তু বর্তমানে প্রতিযোগিতামূলক হাতিয়ারে পরিণত হয়েছে। কে কতদিন ওয়ারেন্টি দিচ্ছে, কে কতদিন ফ্রি সার্ভিস দিতেছে, হোম ডেলিভারি দিতেছে, এগুলো কিন্তু একজন গ্রাহক এগুলো কিন্তু খুব বেশি ইভালুয়েট করে। যেমন একটা মোবাইল কিনতে গেলে আমরা স্বাভাবিকভাবে এটা কতদিন ওয়ারেন্টি, কতদিন গ্যারান্টি, এই জিনিসগুলো আমরা খুবই খেয়াল করি। এরকম সমর্থনমূলক সেবা সেবার মান বৃদ্ধি করার জন্য, মানে আমি যে পণ্যের সাথে যে সেবাগুলো দিচ্ছি এগুলার মান বৃদ্ধি করার জন্য কিন্তু বেশ কিছু উপায় আছে। একটা হচ্ছে ক্রেতার প্রয়োজন শনাক্ত ও সন্তুষ্ট করা। তাহলে ক্রেতার যে প্রয়োজন, এইটা আমার বুঝতে হবে যে ক্রেতা কি চাচ্ছে। যে সমর্থনমূলক সেবা, যেমন ধরো অনেক ধরনের সমর্থনমূলক সেবা আছে, যে কেউ কি অনেকে চাচ্ছে কি আমার পণ্যের দামটা কম হোক, আবার অনেকে চাইতেছে যে আমার যে আফটার সেল সার্ভিস এইটা ভালো হোক, অনেকে চাচ্ছে যে না সে আমার প্রতিষ্ঠানে গিয়ে এটা ইনস্টল করে দিয়ে আসুক, কেউ বলতেছে যে না সে যদি আমার যে আহ, কর্মী আছে তাদের যদি সে এই যন্ত্র সম্বন্ধে একটা প্রশিক্ষণ দিয়ে দেয়, তাইলে আমি খুব বেশি সন্তুষ্ট হব। তো এক একজন ক্রেতার প্রয়োজন আর সন্তুষ্ট করার ধরন কিন্তু ডিফারেন্ট। তো সব সময় কি করতে হবে, ক্রেতাদের প্রয়োজন শনাক্ত করতে হবে এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। এক একজন ক্রেতার প্রয়োজন এক এক ধরনের, তাই চেষ্টা করতে হবে তার ওইভাবে স্যাটিসফাইড করার। আর একটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা, যেটা বললাম যে বিক্রয় করার পরে যেসব সেবা দেওয়া হয় সেটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। তো এইটাতে কিন্তু কি করতে হবে, মানের উন্নয়ন ঘটাতে হবে। এবং এই যে বিক্রয়োত্তর সেবায় যে আমি মান উন্নয়ন করব, এটার ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় একজন বাজারজাতকারীকে বিবেচনা করতে হবে। এই বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা, এই যে আমি যে পণ্য বিক্রয় করার পরে যে সার্ভিসটা দিচ্ছি, এইটা এইটার সম্পর্কে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা এইটা সম্বন্ধে এইটা কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হইতে পারে, বা এই বিক্রয়োত্তর সেবাও কিন্তু একজন বাজারকারীর মুনাফার একটা বিশাল সেক্টর হইতে পারে এই বিক্রয়োত্তর সেবা। তো এই ক্ষেত্রে কিন্তু একজন বাজারকারীকে দুইটা বিষয় বিবেচনা করতে হবে। একটা হচ্ছে কি ক্রেতা সেবার বিবর্তন। এই যে ক্রেতারে যে সেবা দিচ্ছে এটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল যে যে সকল প্রতিষ্ঠান নিজেরাই তার অন্যান্য সেবা নিজেরাই কি করত, তার ক্রেতাদের এই যে বিক্রয়োত্তর সেবাটা দিত। এই ক্ষেত্রে তারা এখন কিন্তু বিক্রয়োত্তর সেবাটা অনেক ক্ষেত্রে থার্ড পার্টিরে দিয়ে দেওয়া হইতেছে। অন্য একটা পার্টিরে এই বিক্রয়োত্তর সেবা করার জন্য একটা থার্ড পার্টি নিয়োগ করা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যন্ত্রাংশ থেকে যন্ত্রাংশ ও সেবা থেকে কোম্পানি অনেক বড় অঙ্কের মুনাফা করতে পারতেছে। যেমন কি কোম্পানি যদি উপলব্ধি করে যে সে যে যন্ত্রাংশটা দিতেছে এটার একমাত্র সরবরাহকারী সেই, মানে আমি একটা গাড়ি বিক্রি করতেছি, এই যে গাড়ির পার্টসটা এটা আমার থেকে কিনতে হবে, আর কেউ এটা মার্কেটার নাই। এই ক্ষেত্রে কি করতে হবে, তাহলে সে ইচ্ছা করলেই এই বিক্রয়োত্তর সেবা দানের সময় সে এটা থেকে ভালো মুনাফা অর্জন করতে পারে। আবার এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যবসা, মানে ক্রেতা সেবার কিন্তু বিবর্তন অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে গেছে। যেমন অনেক প্রতিষ্ঠান সে যেই তার যে মূল পণ্যটা এটা কিন্তু সে অনেক কম দামে সেল করতেছে, তার মেইন টাকাটা উঠতেছে কি এই ক্রেতা সেবা দানের ক্ষেত্রে। এটা যখন ক্রেতা নিয়ে আসতেছে,
যেমন আমরা যদি ধরো পিওরিট, ইউনিলিভারের পিওরিটের যে বিভিন্ন কিট গুলো আছে, এটা 2 মাস পর বা 1 মাস পর পর নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটার দাম 1200 টাকা। কিন্তু পিওরিট কিন্তু যে মেশিনটা, টোটাল মেশিনটা কিন্তু আমি দেখা যাচ্ছে 2700 বা 2800 টাকা পেয়ে যাচ্ছি। তো এই বিষয়টা দেখো, লাভটা কোন জায়গায়, লাভটা হচ্ছে কিন্তু এই কিটে বেশি। পিওরিটের যে মেশিনটা বিক্রি করতেছে, যা যে যে পিওরি পানি শোধনের যে যন্ত্রটা বিক্রি করতেছে, এটা কিন্তু এটার চেয়েও প্রফিটেবিলিটি কোথায় বেশি, এই যে যে কিট গুলা সে টাইম টু টাইম সেল করতেছে। মানে একবার বিক্রয় তাহলে অনেক প্রতিষ্ঠানে কি করে, যে মানে উৎপাদক মানে অনেক প্রতিষ্ঠান, মানে অনেক প্রতিষ্ঠান যন্ত্রপাতির মূল্য কম রাখে, কিন্তু যন্ত্রাংশ ও সেবার মূল্য উচ্চ নির্ধারণ করে। তো বর্তমান কিন্তু সিনারিও এইভাবে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা বিষয় কি, অপরিহার্য ক্রেতা সেবা, অনেক সেবা আছে একদম অপরিহার্য। তো এই জন্য কি করা, ওই ক্ষেত্রে কি করা হয়, ওই যখন দেখা যায় যে অপরিহার্য আমি যে সেবাটা দিচ্ছি এটা অপরিহার্য ক্রেতা সেবা, সেই ক্ষেত্রে যন্ত্রপাতি উৎপাদক বা এই যে সেবা উৎপাদক কি যন্ত্রপাতির সাথে মানে সরি এই যন্ত্রপাতির উৎপাদকদের যন্ত্রপাতির সাথে পৃথক, মানে যন্ত্রপাতির যে ক্রেতা তার সাথে কি পৃথক সেবা চুক্তি করে দেখা যাচ্ছে কি মুনাফা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। বিষয়টা এরকম যে আহ যেসব সেবা ক্রেতা সেবা অপরিহার্য, মার্কেটে সাপ্লায়ার কম, সেক্ষেত্রে আমি কি করতে পারতেছি, আমি এই যে সেবা দেওয়ার জন্য, বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্য আমার যে ক্রেতা তার সাথে আলাদা একটা চুক্তি করতেছি যে আমি এতদিন আপনারা সার্ভিস দিব, এত বছর প্রতি বছর এই সার্ভিস আমি যতই সার্ভিস দেই, আমি যদি ধরেন আপনার 100টা কম্পিউটার আছে, আমি সব 100টা কম্পিউটারই সার্ভিস করে দিব, কিন্তু ওই বছর কোনো কম্পিউটারে নষ্ট হয় নাই, তাইলেও আপনি আমারে এত টাকা করে দিবেন বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবেন। অথবা যদি 100টা না হয় 50টা নষ্ট হয়, তাইলে যা টাকা দিবেন, 100টা নষ্ট হলে সেই টাকা দিবেন। বিষয় হচ্ছে এরকম বিভিন্ন ধরনের চুক্তি করতেছে যে আমার লোক গিয়ে আপনার এটা ঠিক করে দিয়ে আসবে, আপনি প্রতি বছর আমার এত টাকা দিবেন। তো এরকম ক্রেতা সমর্থন সেবার ক্ষেত্রে, মানে বিক্রয়োত্তর সেবা আমার কি করতে হবে, আমার এখানে ইমপ্রুভ করতে হবে, এখানে মান উন্নয়ন করতে হবে, এবং এই মান উন্নয়ন কিন্তু আমারে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজও দিচ্ছে, এছাড়া আমার মুনাফা বৃদ্ধি করার একটা কৌশল হিসেবে কিন্তু এই বিক্রয়োত্তর সেবা কাজ করতেছে। তো আজকের মতো এতটুকুই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার সাথে ছিল, আমার ক্লাস শুনেছো লেকচার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।